2 বছর আগে বিয়ে করা নিজের স্বামীকে কলেজের অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে দেখে অবাক হয় রীতি। কোনো কথা না বলেই শুধু তাকিয়ে দেখে সামনে গাড়ি থেকে নেমে আসা মানুষটাকে। এই লোকের সাথে বিয়ে হয়েছিল 2 বছর আগে তার। বিয়ে বললে ভুল হবে, শুধু কবুল বলা হয়েছে 3 বার ওনার জন্য। কারণ সংসার করার আগে উনি তাকে বাবার বাড়ি রেখে চলে এসেছিলেন, আর কখনো যান নাই সেখানে। কলেজের অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে এই শহরের মন্ত্রী মেহেদী হাসান মেহরাব চৌধুরীকে। উনি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। সবাই হাততালি দিয়ে ওনাকে বরণ করে নেয়। ভার্সিটির প্রধান টিচার হারুন রশিদ বিনয়ের সাথে বলেন, আসুন মন্ত্রী সাহেব, কলেজের ভেতরে আসুন। আপনাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়ে সবাই খুশি আমরা। আপনি এসেছেন কলেজে, এটা কলেজের সবার সৌভাগ্যের বিষয়। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে হাত ধরে তার বিনয় গ্রহণ করেন। তার সাথে আরও অনেক লোকজন। মন্ত্রী বলে কথা, দলের লোক থাকবে তার সাথে, আর রাজনীতিতে ওনার ভালো পাওয়ার রয়েছে। মেহরাব বলে, আপনি কলেজ থেকে আমাকে আমন্ত্রণ করেছেন, না এসে কি থাকতে পারি? আর এই কলেজে পড়াশোনা করে এত বড় হয়েছি, তাই কলেজের অনুষ্ঠানে আসব না, তা কি হতে পারে স্যার? হারুন রশিদ মেহরাবের এই কথাটা শুনে একটা হাসি দেয়। মন্ত্রী হয়ে যাওয়ার পরও কি সুন্দর ব্যবহার, কোনো অহংকার নাই কথার মধ্যে। ছাত্র হিসাবে যতটুকু সম্মান শিক্ষককে দেওয়া দরকার তাই দিয়েছে। হারুন রশিদ বলে, মেহরাব, তুমি এই কলেজের অনুষ্ঠানে অবশ্যই আসবে। সত্যি, আজকে তোমার এই সাফল্য দেখে শিক্ষক হিসাবে আমি গর্ববোধ করি। এসো, কলেজের ভেতরে এসো। মেহরাব স্যারের কথা শুনে কলেজের ভেতরে ঢুকে আসে, কিন্তু সে কি জানে তাকে দেখে একজনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে? রীতি এই কলেজের অনার্সের প্রথম ইয়ারের ছাত্রী। আজকে কলেজের অনুষ্ঠানের সব আয়োজন সাজগুজের দায়িত্ব ওর। স্যার বলেছে রীতি সব দায়িত্ব নেবে, তাছাড়া অতিথি হিসাবে মন্ত্রী আসছে। কিন্তু যখন গাড়ি থেকে নামতে মেহরাবকে দেখে তখন অবাক হয়। মেহরাব গাড়ি থেকে নামলে সবাই মন্ত্রী এসেছে বলতে থাকে, কিন্তু রীতি কি হাততালি দিবে সে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে। কারণ বিয়ের আগে পাত্র হিসাবে যার ছবি দেখেছিল উনি সেই মেহরাব। বিয়ের আসরে যার জন্য কবুল বলেছে সেই মানুষটা তার সামনে অজানা হয়ে দাঁড়িয়ে রয়েছে। রীতির শুধু 2 বছর আগের ঘটে যাওয়া দুর্ঘটনার কথা মনে পড়ে, চোখ দিয়ে পানি পড়তে থাকে। অন্যদিকে সিমি রীতির বন্ধু, সে ওকে খুঁজছে। হঠাৎ গেটের কাছে রীতিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর কাছে গিয়ে একটা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে, কিরে রীতি, তুমি এরকম পাথর হয়ে দাঁড়িয়ে কি করছো এখানে? কি মন্ত্রীকে দেখে কি চোখের পলক পড়ছে না তোমার? অবশ্য যা দেখতে মন্ত্রী মেহরাব চৌধুরী। এই রকম সুন্দর সুদর্শন ছেলে জীবনে দেখি নাই আমি। কি দেখতে মেহরাব চৌধুরী। শুনেছি উনি নাকি এই কলেজ থেকে পড়াশোনা করেছেন, তবে এখনও অবিবাহিত, চাইলে প্রেম করতে পারো। সিমির প্রতিটা কথা রীতির কানে যায়, তবে সে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে। সত্যি, মেহরাব চৌধুরীকে দেখে চোখের পলক পড়ছে না তার। কিন্তু উনি অবিবাহিত কথাটা শুনে এত কষ্টের মধ্যে হাসি পায় রীতি। সত্যি কি ওনার 2 বছর আগের বিয়ের কথা মনে নাই? রীতি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী সবার সামনে কত ভালো লোক, কিন্তু আসলে একটা জঘন্য লোক। সত্যিটা লুকিয়ে নাটক পড়তে উনি খুব ভালো করে জানেন। খুব ভালো অভিনেতা উনি, তবে কারো জীবন নষ্ট করে দিয়ে। রীতির কোনো কথাই সিমির মাথায় ঢুকে নাই। কি বলছে? মেহরাব চৌধুরীকে ভালো নেতা হিসাবে জানে সবাই, তাই কারো জীবন নষ্ট করবে উনি, সেটা হতে পারে না। সিমি বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী যথেষ্ট ভালো মানুষ, উনি অনেক ভালো নেতা, সেটা সবাই জানে। তাই পুরো শহরে ওনাকে বিপুল ভোটে পাশ করিয়েছে, তাই উনি অভিনয় করতে কোনো যাবেন। আর ওনার মতো ভালো লোক কারো জীবন নষ্ট করতে পারে না। তোমার কোথাও ভুল হচ্ছে রীতি। সিমির কথা শুনে রীতি একটা হাসি দেয়। মেহরাব চৌধুরী কত ভালো মানুষ সেটা ও জানে। যেই লোক বিয়ের আসর থেকে নিজের বউকে ফেলে চলে আসতে পারে কারণ সে অসুন্দর ছিল, সেই লোক ভালো মানুষ কি করে হতে পারে? উনি শুধু মানুষের চেহারা দিয়ে তাকে বিচার করেন, মন দিয়ে না। রীতি বলে, সিমি, তুমি অনুষ্ঠানের সব জিনিসের আয়োজন করো, আমার মাথাটা ব্যথা করছে, একটু শান্তি দরকার। রীতি কথাটা বলে চলে যায়। সিমি কি আয়োজন করবে? সব আগে থেকে করা কাজ, কিন্তু রীতির ওপর অনেক দায়িত্ব রয়েছে। অতিথিদের আপ্যায়ন করা, মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা সহ ওকে করতে হবে। সিমি এইসব করতে পারবে না। রীতি একটু দূরে গিয়ে শুধু তাকিয়ে রয়েছে স্টেজে বসে থাকা একটা মানুষের দিকে। রীতি মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, সবাই আপনাকে অনেক ভালো মনে করে,
কিন্তু আপনি যা করেছেন আমার সাথে তার জন্য কখনো মাফ করব না আপনাকে। শুধুমাত্র আপনার সেই দিনের ভুলের জন্য আমার জীবনের আনন্দ নষ্ট হয়ে গেছে। আমার পরিবার সমাজের কাছে ছোট হয়ে গেছে, কারো সাথে মুখ তুলে কথা বলতে পারে না তারা। নিজেদের বাড়ি ছেড়ে এই অজানা শহরে থাকতে হচ্ছে। রীতি কথাগুলো মনে মনে বলছে আর মেহেরাবের দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু মেহেরাবের এই সব বিষয়ে খেয়াল নাই। সে স্টেজে উঠে সবার সাথে কথা বলছে। বিশেষ অতিথি হিসাবে আরও অনেক নেতা এসেছে, তাদের সাথে কথা বলছে। আর বিয়ের আসরের ঘটে যাওয়া সেই ঘটনা তার মনে নাই, তাই 2 বছর আগে করা অন্যায় নিয়ে কোনো গিল্টি ফিল নাই। তবে হারুন রশিদ রীতিকে খুঁজে, কারণ অতিথি চলে এসেছে, এখন সবাইকে বরণ করতে হবে। আর মেহেরাবকে ফুলের মালা পরিয়ে দিবে রীতি। হারুন রশিদ সিমিকে বলে, সিমি, রীতি কোথায়? ওকে দেখছি না কলেজে। পুরো অনুষ্ঠানের দায়িত্ব ওর। স্যার, রীতির মাথা ব্যথা করছে, তাই ও দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলেছে বিরক্ত না করতে, সবকিছু আমাকে সামলে নিতে। ও, তাহলে কি করে হবে? রীতির মাথা ব্যথা করছে বুঝতে পারছি, কিন্তু অনুষ্ঠান শুরু করার জন্য রবীন্দ্রনাথ সঙ্গীত রীতি গাইতে হবে। ও ছাড়া আর কেউ এত সুন্দর করে গান গাইতে পারে না। তুমি একটা কাজ করো, ওকে বলো শুধু গান শুনিয়ে চলে যাবে। রীতিকে ডাক দাও। সিমির কি করবে বুঝতে পারে না, তাই রীতির কাছে যায়। সিমিকে আসতে দেখে রীতি চোখের পানি মুছে ফেলে। সিমি বলে, রীতি, তোমাকে হারুন স্যার যেতে বলেছে। তোমার মাথা ব্যথা করছে জানি, কিন্তু রবীন্দ্রনাথ সঙ্গীত তুমি ছাড়া সুন্দর করে কেউ গাইতে পারে না, তাই স্যার আদেশ করেছে তোমাকে যেতে স্টেজে। রীতি কি করবে? আর কোনো উপায় নাই তার কাছে। স্যার যখন যেতে বলেছে তাহলে যেতে হবে, কিন্তু মেহেরাবের সামনে গিয়ে রীতি কি করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করবে সেটাও বুঝতে পারে না। তবে যেহেতু স্যার বলেছে তাহলে যেতে হবে, তাই রীতি নিজেকে সামলে স্টেজে উঠে পড়ে। অনুষ্ঠান শুরু হয়ে যায়। একজন মেয়ে এসে বলে, শুভ বিকাল সবাইকে, কেমন আছেন আপনারা? আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে এই শহরের নবনির্বাচিত মন্ত্রী মেহেরাব চৌধুরী। উনি একজন যোগ্য নেতা। আজকে এই অনুষ্ঠানের উনি এসেছেন, তাতে আমরা সবাই খুশি। তবে সময় হয়ে গেছে অনুষ্ঠান শুরু করার, তাই শুরুতে সবাইকে গান গেয়ে শোনাবেন অনার্সের প্রথম বর্ষের ছাত্রী নুসরাত জাহান রীতি। রীতি নিজেকে শান্ত করে গান গাওয়ার জন্য প্রিপারেশন নিতে থাকে। তবে মেহেরাবের এই সব গানবাজনা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই, তাই সে ফোনে ভিডিও দেখতে থাকে। কিন্তু হঠাৎ করে একটা সুন্দর গানের ধ্বনি ভেসে আসে। মেহেরাব এত সুন্দর কণ্ঠ আগে কখনো শোনে নাই। মেহেরাব চোখ তুলে দেখে সামনে বসে থাকা মেয়েটার দিকে। কোনো যেন এই মেয়েকে বেশ পরিচিত মনে হচ্ছে তার, কিন্তু কোথায় দেখেছে তা মনে করতে পারছে না। তবে এই মেয়ের চুলগুলো নজর কাড়া সুন্দর করে বেনি করে রেখেছে। তার চোখ দুটো নদীর জলের মতো স্বচ্ছ, যেন অদ্ভুত মায়া রয়েছে সেই চোখে। শাড়ি পরা মেয়েটার দিকে মেহেরাব এক পলকে তাকিয়ে রয়েছে, যেন এক মায়াবী পরী বসে রয়েছে। রীতি চোখ বন্ধ করে শুধু নিজের গানের দিকে মনোযোগ দেয়, তবে একটু সময় পর গান বন্ধ করে। রীতি যাওয়ার সময় মেহেরাবের দিকে তাকায় নাই, কারণ এই লোকের দিকে তাকালে তার শান্ত মনে ঝড় উঠবে। রীতি নিচে নেমে আসে। হারুন রশিদ স্যার সবাই ওর গান শুনে হাততালি দেয় আর বলে, বাহ, কি সুন্দর গলা। অনুষ্ঠানের সবাই মুগ্ধ হয়ে গান শুনেছে। খুব সুন্দর গান করেছ রীতি তবি। মেহেরাব গান শুনতে শুনতে হঠাৎ করে সবার হাততালির শব্দে ঘোর কাটো। মেহেরাব এতক্ষণ শুধু রীতির দিকে তাকিয়েছিল, কিন্তু মনে হল খুব তাড়াতাড়ি গান গাওয়া শেষ হয়ে গেছে। মেহেরাবের আরও গান শুনতে ইচ্ছে করছিল, কিন্তু সে মন্ত্রী, তাই এখন কোনো কথা বলতে পারবে না। রীতি বলে, স্যার, তাহলে অতিথি সবাইকে ফুলের মালা পরিয়ে সম্মানিত করা যাক, এরপর থেকে অন্য অনুষ্ঠান শুরু হবে। কিন্তু রীতি, তোমার না মাথা ব্যথা, সেই জন্য শুধু তুমি গান করলে হবে? আরও মেয়েরা রয়েছে, তারা ফুলের মালা পরিয়ে দেবে অতিথিদের। স্যার, জীবনের অনেক বড় ব্যথা সহ্য করেছি, তাই এই ব্যথা কিছু না। যখন এই অনুষ্ঠানের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব ঠিক করে পালন করব আমি। সিমি, ফুলের মালা নিয়ে আসো, বরণ করতে হবে অতিথিদের, আর অবশ্যই মেহেরাব চৌধুরীকে। মন্ত্রী বলে কথা, অপায়ন করতে হবে, চলো সবাই। রীতি আর কলেজের অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করা মেয়েদের সবার হাতে ফুলের মালা ধরিয়ে দেওয়া হয়। এরপর সবাই স্টেজে উঠে পড়ে এবং বিশেষ অতিথি আর প্রধান অতিথির কাছে যায়। সবাই এক এক করে ফুল পরিয়ে দেয়। এবার রীতি ফুল পরিয়ে দেবে মন্ত্রী মেহেরাব চৌধুরীকে। মেহেরাব সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে দেখে। এইটা তো সেই মেয়ে যে একটু আগে দান করল। মেহেরাব সত্যি মেয়েটার মায়ায় পড়ে গেছে। কি সুন্দর রূপ, কি দারুণ গানের গলা, এক কথায় অদ্ভুত সুন্দর। মেহেরাবের মনে হাজার ভাবনা এই অচেনা মেয়েকে নিয়ে। আসলে কারো প্রেমে পড়লে তার সব জিনিস মনে হয় ভালো লাগে।
যদিও মেহরাবের মনে প্রেমের ভাবনা, কিন্তু রীতির মনে শুধু ভয় রয়েছে, আর চোখের কোণে এক বিন্দু পানি। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার সামনে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না। যত কাছে যাচ্ছে তত দুর্বল হয়ে যাচ্ছে, তবুও নিজেকে শক্ত করে মেহরাবের সামনে দাঁড়ায়। তবে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে চোখ তুলে তাকিয়ে দেখার মতো সাহস তার মনে নাই। তাই নিচু হয়ে ফুলের মালাটা একটু উপরে করে মেহরাব সুন্দর করে নিচু হয়ে যায়। রীতি ওকে মালা পরিয়ে দেয়। তবে প্রথম সে মেহরাবেন এত কাছে এসেছে, তাকে ছুঁয়ে দেখতে পেরেছে। 2 বছর আগে যাকে মনের সবটুকু জায়গা দিয়েছিল, সেই মানুষের কাছাকাছি আসতে পেরেছে সে। মেহরাব এতক্ষণ সময় ধরে শুধু নিচু হয়ে থাকা মেয়েটাকে দেখতে থাকে, তবে খুব ইচ্ছা করছিল, কিন্তু একবারও মেহরাবের দিকে তাকিয়ে দেখে না সে। চুপচাপ মালা পরিয়ে নিচে নেমে আসে। অনুষ্ঠানে বক্তা বলে, অনুষ্ঠানে আমন্ত্রণ করা সকলকে কলেজের ছাত্রীরা ফুলের মালা পরিয়ে দিয়ে তাদের বরণ করেছে। এখন অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে অনার্সের প্রথম বর্ষের মেয়েরা। রীতি স্টেজ থেকে নেমে আসে, তারপর একটা লম্বা শ্বাস নেয়। মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ লড়ে এসেছে আজকে সে। রীতি একটু দূরে সরে আসে সবার মধ্যে থেকে। সেখানে এসে নিজের ফোন বের করে, দেখে ওর আব্বু কল দিয়েছে 2টা। মনে হয় অনেক লোকজনের আওয়াজ আর মাইকের শব্দে কলের রিং শোনা যায় নাই। রীতি ফোন দেয়, হ্যালো আব্বু, বলো, ফোন দিয়েছিলে কোনো? রীতির আব্বু জামশেদ খান। জামশেদ খানের একমাত্র মেয়ে রীতি, তবে ওর একটা বড় বোন রয়েছে, ইতি। ওর বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও রয়েছে। রীতি অনেক সময় ধরে অনুষ্ঠানে গিয়েছে, আর অন্ধকার হয়ে যাচ্ছে, তাই ফোন দিয়ে বলে, রীতি, তুমি অনুষ্ঠান থেকে কখন আসবে? রাত হয়ে যাচ্ছে, আমরা এই শহরে নতুন, তাই তুমি রাত হয়ে গেছে, রাস্তা চিনতে পারবে না, তাই তাড়াতাড়ি চলে আসো। রীতি নিজের আব্বুর কথা বুঝতে পারে, সত্যি রাত হয়ে যাচ্ছে, আর এই শহরের রাস্তায় এত ভালো করে সে চিনে না। রীতি একটু স্টেজের দিকে তাকিয়ে মেহরাবকে দেখে, এরপর মনে মনে বলে, এই অনুষ্ঠানে থাকার আর কোনো ইচ্ছা নাই আমার। নিজের প্রিয় মানুষের অভিনয় সহ্য করতে পারবো না আর। মন্ত্রী সাহেব, আপনার কাছে এই রীতি শুধু অতীত হয়ে থেকে যাবে, কিন্তু বাস্তবে তাকে আপনি চিনেন না। হয়তো আমার কথা আপনার মনে নাই, সেই 2 বছর আগে যার জন্য কবুল বলেছিলেন, সেই মানুষের কথা ভুলে গেছেন আপনি। কিন্তু আমি এখনো মনে মনে শুধু আপনাকে নিজের স্বামী হিসাবে মেনে গেলাম। এই 2 বছর আপনার অপেক্ষা করে থেকে গেলাম। রীতি হারুন রশিদ স্যারের কাছে যায় আর বলে, স্যার, যদিও আমি ঠিক করেছিলাম পুরো অনুষ্ঠানের দায়িত্ব যখন নিয়েছি তখন সেটা সুন্দর করে শেষ করব, কিন্তু মাথাটা আবার ব্যথা করছে, আর আব্বু ফোন করে যেতে বলেছে, রাত হয়ে যাচ্ছে, তাই চিন্তা করবে। স্যার, আমাকে মাফ করে দিন, কিন্তু আমাকে যেতে হবে স্যার আজকে। ঠিক আছে রীতি, তুমি যখন অসুস্থ, আর জামশেদ আমার আত্মীয়, তাই তোমাকে যেতে দিলাম। তবে সত্যি তুমি দারুণ গান করছে, সবাই অনেক প্রশংসা করেছে। ধন্যবাদ স্যার, তাহলে আজকে আমি আসি, আর কোনো সমস্যা হলে বলবেন, সেমিকে সব বুঝিয়ে দিব আমি। তাহলে আসি স্যার। রীতি কথাটা বলে চলে যেতে থাকে, তবে শেষবারের মতো একবার মেহরাবের দিকে তাকিয়ে দেখে। তবে এই প্রথমবার মেহরাব ওকে দেখে, 2 জনের চোখের মিলন হয় এই সুন্দর অনুষ্ঠানে। রীতি নিজের চোখ সাথে সাথে সরিয়ে ফেলে, তারপর গেট দিয়ে বের হয়ে যায়। মেহরাব রীতির যাওয়া দেখে, কি ব্যাপার, মেয়েটা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে, কোনো এখনও অনুষ্ঠান শেষ হয় নাই। মেহরাব কি করবে, কোনো কথা না বলে বসে থাকে। তবে মনের মধ্যে শুধু ওই মেয়েটার ছবি ভাসছে। কি মুগ্ধ করার মতো মেয়েটার। রীতি ভার্সিটি থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। সময় প্রায় রাত 6টা। চারিদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রীতি আজান শুনে মাথায় কাপড় দেয়। রাতের অন্ধকার আজকে ভীষণ ভালো লাগছে তার কাছে। মনে হচ্ছে নিজের জীবনের সাথে অনেক মিল রয়েছে এই রাতের। রীতি মনে মনে বলতে থাকে, মেহরাব চৌধুরী, আপনি কোনো করলেন আমার সাথে এই রকম। সেই দিন কোনো ছেড়ে চলে গেলেন আমাকে। যদি আপনার আমাকে পছন্দ ছিল না, তাহলে কোনো কবুল বললেন আমার জন্য। কোনো এই মনের মধ্যে এক বিন্দু ভালোবাসার ঝড় তুলে হারিয়ে গেলেন। আজকে আপনি কত কাছে ছিলেন আমার, তবুও ইচ্ছে করে অপরিচিত সাজার নাটক করলেন। রীতির পুরো মন জুড়ে মেহরাব রয়েছে। 2 বছর পরও মেহরাবকে ভুলতে পারে নাই। কি করে ভুলে যাবে? যার জন্য লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিলে, যার জন্য কবুল বলেছে, তাকে কি ভুলে যাওয়া যায়? বিয়ের আগে রীতির বাবা একটা ছবি দিয়েছিল তাকে, মেহরাবের দেখার জন্য। সেই ছবি দেখে প্রথমবার কোনো পুরুষকে নিজের মনে জায়গা দিয়েছিল সে। রীতি শুধু চোখের পানি দিয়ে নিজের অতীতের ঘটনাকে ভুলে যাওয়ার বৃথা চেষ্টা করে। অনুষ্ঠানে মেহরাব সহ বাকি অনেক নেতারা বক্তব্য দেয়। এরপর অনুষ্ঠান শেষ হলে হারুন স্যারের সাথে কথা হয়। তবে রীতির বিষয়ে জানতে চায় মেহরাব, সেই জন্য জিজ্ঞেস করে, আচ্ছা হারুন স্যার, একটু আগে অনুষ্ঠানে একটা মেয়ে গান করল, সেই মেয়েটা কোথায়? আসলে খুব চমৎকার গলা ছিল তার, তাই জিজ্ঞেস করছিলাম।
ও রীতি, ওর মাথাটা ব্যথা করছে তাই চলে গেছে। তাছাড়া অনেক রাত হয়ে গেছে তাই ওর বাবা ফোন করেছিল। ও তাই? তবে সত্যিই মেয়েটার গানের গলা খুব ভালো। আমি মনে করেছি যদি দেখতে পাই তাহলে প্রশংসা করব, কিন্তু যখন চলে গেছে তাহলে কি করার। ওকে স্যার, তাহলে আমি আসি, বাসায় পৌঁছাতে হবে আমার। ওকে মেহরাব, তোমাকে অনুষ্ঠানে পেয়ে কলেজের সবাই অনেক খুশি হয়েছে। মেহরাব হারুন রশিদ স্যারের সাথে কথা বলে গাড়িতে উঠে পড়ে। তবে মেয়েটার নাম তার মাথায় ঘুরতে থাকে, রীতি। কোনো যেন এই নামটা পরিচিত লাগে, মনে হচ্ছে আরও শুনেছে কোথাও, কিন্তু মনে করতে পারছে না। মেহরাব নিজের ফোন বের করে দেখতে থাকে। সেখানে হারুন স্যার কলেজের অনুষ্ঠানের ভিডিও আপলোড দিয়েছে, যেই ভিডিওতে রীতি গান করছিল। মেহরাব ভিডিও দেখে মেহরাবের চোখ শুধু সেই মেয়েটার দিকে রয়েছে। মেহরাব বলে, কি আছে এই রীতি নামের মেয়েটার মধ্যে? কোনো শতবার এই মেয়েকে দেখতে ইচ্ছে করছে আমার। জীবনে এর চেয়ে সুন্দরী মেয়ে দেখেছি, তবে এই মেয়েটার মধ্যে একটা জাদু রয়েছে, যার কারণে মেহরাব চৌধুরীকেও ওর মায়ায় পড়ে গেছে। রীতি রিকশা করে বাড়ি পৌঁছে যায়। বাড়ির দরজায় কলিং বেল বাজায়। ওর আপু ইতি দরজা খুলে দেয়। ইতিকে দেখে রীতির মুখে হাসি ফুটে ওঠে আর বলে, ইতি, তুমি কখন এসেছ? আর ইনান কোথায়? তুমি আসবে সেটা আগে বলো নাই কোনো। দুলাভাই কোথায়? তোকে জানিয়ে কি করে আসব? তোর দুলাভাই বিজনেসের কাজে বাইরে গেছে। ইনান আর আমি একা বাসায় থেকে বোর হয়ে গিয়েছিলাম, সেই জন্য চলে এসেছি। ইনান আব্বু কাছে রয়েছে। নানা আর নাতি মিলে মজার মজার কথা বলছে। তোমাকে দেখে অনেক খুশি হয়েছি আপি, তবে দুলাভাই থাকলে অনেক মজা হতো। আচ্ছা, আমি যাই আগে ইনানের সাথে দেখা করে আসি। রীতি গিয়ে ইনানের সাথে দেখা করে। ওরা একসাথে মজা করতে থাকে। রীতির বাবা জামশেদ খান শুধু তাকিয়ে নিজের মেয়ের হাসি মাখা মুখ দেখছে। জামশেদ খানকে রীতির দিকে এই রকম করে তাকিয়ে থাকতে দেখে রূপা বেগম বলে, এই রকম করে তাকিয়ে কি দেখছ রীতিকে? কি সুন্দর লাগছে মেয়েটাকে। এই রকম হাসি খুশি মুখে সত্যি অনেকদিন পর এত খুশি হতে দেখলাম রীতিকে। ঠিক বলেছ। রীতি আগে কত হাসি খুশিতে থাকা মেয়ে ছিল, কিন্তু হঠাৎ করে 2 বছর আগের সেই ঘটনায় মেয়েটার মুখের হাসি কেড়ে নেয়। সমাজের মানুষের কথায় মেয়েটা একদম পাল্টে যায়। কোনো যে এই রকম হলো আমার মেয়েটার সাথে। রূপা, যা হয়েছে সব আমার ভুলের জন্য হয়েছে। আমি মনে করছিলাম মুরাদের ছেলের সাথে রীতির বিয়ে হলে ও খুশিতে থাকবে, কিন্তু ওর ছেলে বিয়ের দিন এই রকম করবে ভাবতে পারি নাই আমি। তবে মুরাদ ভাই ইচ্ছে করে কোনো এই রকম করে নাই। তুমি কোনো ওনার উপর রেগে রয়েছ? সেই দিনের পর থেকে 2 বছরে একবারও একটা কথা বলো নাই, যার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। তার সাথে বন্ধুর সম্পর্ক রাখা সম্ভব না আমার জন্য। রীতি ইনানের সাথে অনেক মজা করল, পরে নিজের রুমে চলে আসে আর ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। মেহরাব নিজের বাড়িতে পৌঁছে যায়। অনেক সময় ধরে অনুষ্ঠান হয়েছে তাই শরীর টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ধরে অনুষ্ঠান হয়েছে তাহার সরা টায়ার্ড হয়ে গেছে, রেস্টের দরকার। মেহরাব যখন ড্রয়িং রুমে আসে তখন দেখে মুরাদ চৌধুরী সোফায় বসে রয়েছে। মেহরাব বলে, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলে তুমি মেহরাব? তোমার রাজনীতির কাজ এত তাড়াতাড়ি শেষ? আফটার অলস তুমি এই শহরের মন্ত্রী। মেহেদি হাসান মেহরাব চৌধুরী। মেহরাব বুঝতে পারে তার আব্বু কথাটা তাকে খোঁচা দেওয়ার জন্য বলেছে। গত 2 বছর ধরে এই রকম কথা শুনে তার অভ্যাস হয়ে গেছে। মেহরাব বলে, আসলে আব্বু, আজকে কলেজে একটা অনুষ্ঠান ছিল, তাই সেখানে উপস্থিত থাকতে হয়েছে। অনেক সময় ধরে অনুষ্ঠান ছিল, তাই টায়ার্ড হয়ে গেছি, রেস্ট নিতে বাসায় এসেছি। ও, অনুষ্ঠান করছিলে? আমিও না ভুলে যাই তুমি এই শহরের মন্ত্রী। তোমাকে ছাড়া কি কোনো অনুষ্ঠান হতে পারে শহরে? যাও, নিজের রুমে যাও, রেস্ট করো। আবার সকালে শহর উদ্ধার করতে বের হয়ে যাবে। এছাড়া তোমাকে দিয়ে আর কি হবে? তোমার কাছে রাজনীতি সব। পরিবারের মান সম্মান আগেই শেষ করে ফেলেছ তুমি। মেহরাব তার আব্বুর দিকে তাকিয়ে থাকে। মুরাদ চৌধুরী যতটা তিক্ততা নিয়ে এই কথাটা বলেছে তার চেয়ে বেশি তিক্ততা তার মনে রয়েছে মেহরাবের জন্য। মেহরাব মাথা নিচু করে চলে যায় নিজের রুমে। মেহরাবের আওয়াজ শুনে ওর মা ছুটে আসে আর বলে, মেহরাবের গলা শুনলাম, মনে হলো মেহরাব চলে এসেছে। চলে এসেছে। আজকে কলেজের অনুষ্ঠান ছিল, সেটাই উনি বিশেষ অতিথি ছিলেন। এই শহরের মন্ত্রী বলে কথা। যাও এখন, দেখো তোমার মন্ত্রী ছেলের কি দরকার। মুরাদ চৌধুরীর গলা শুনে তানিশা বেগম কোনো কথা বলে না। সে চুপচাপ সিঁড়ি দিয়ে মেহরাবের ঘরে চলে যায়। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হয়ে কাপড় পরিবর্তন করে সোফায় বসে থাকে। মেহরাব ফোনে ভিডিও থেকে রীতির কিছু ছবি তুলে রাখে আর সেই সব মনোযোগ দিয়ে দেখতে থাকে। তানিশা বেগম তার ছেলের রুমে ঢুকে এইরকম হাসিমুখ নিয়ে ছবি দেখা দেখে অবাক হয়, কারণ তার ছেলে এত মনোযোগ সহকারে কখনো ফোন দেখে না। তাহলে এখন কোনো দেখছে? তানিশা বেগম কিছু বিষয় বুঝতে পারে। সে দরজায় টোকা দিয়ে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনার রুমে কি আসতে পারি আমি?
মেহেরাব মায়ের কণ্ঠ শুনে ফোন থেকে মাথা তুলে মাকে দেখে মন্ত্রী কথাটা শুনে একটা হাসি দেয় আর বলে, আম্মু, তুমিও না আব্দুর মতো হয়ে গেছ, আর তোমার আমার রুমে আসতে অনুমতির কি দরকার? আসো, ভেতরে আসো। তানিশা বেগম খুশি মনে মেহেরাবের রুমে ঢুকে যায়, তারপর বলে, কি করব, তোমার বাবা যেইভাবে রাগী চোখে বলেছে তোমার খেয়াল রাখতে, তাই বলেছি। আর মেহেরাবের রুমে আসতে এখন মনে হয় আমার অনুমতি লাগবে, কারণ ছেলের এই ফোন দেখে হাসির পিছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে। সত্যি করে বলো মেহেরাব, মেয়েটা কে? মেহেরাব বেশ বুঝতে পারে তার আম্মু বিষয়টা ধরতে পেরেছে, কিন্তু এখন সে রীতির বিষয়ে তার আম্মুকে জানাতে চায় না, কারণ রীতির পরিচয় ও জানে না, শুধু নাম জানে। যদি এখন আম্মুকে কিছু বলে তাহলে ওর আম্মু অতিরিক্ত আশা করে বসে থাকবে। মেহেরাব বলে, আম্মু, তুমিও না কি ভেবে বসে আছো? কোন মেয়ে হবে? ফোনে একটা ফানি ভিডিও ছিল, সেটাই দেখছিলাম, খুব হাসির ছিল। আর মেহেরাব চৌধুরীর পছন্দ হবে এই রকম মেয়ে খুঁজে পাওয়া অসম্ভব। মেহেরাবের কথা শুনে ওর আম্মু হাসি দেয়। নিজের ছেলেকে সে ভালো করে জানে, কোনটা ফানি ভিডিও আর কোনটা মেয়ের ভিডিও সেটা উনি জানে। তবে যখন মেহেরাব বলতে চাইছে না, তাই ওকে জোর করার দরকার নাই। তানিশা বেগম বলে, মেহেরাব, তোমাকে খুব ভালো করে জানি আমি, ভুলে যেও না তুমি আমার ছেলে। আর এই পৃথিবীতে কাউকে না কাউকে তো এই মেহেরাব চৌধুরীর জন্য তৈরি করে রেখে দিয়েছে। সে সঠিক সময় হলে নিশ্চয়ই তোমার জীবনে আসবে, শুধু সঠিক মানুষকে হাজার মানুষের ভিড়ে চিনে নিতে হবে। মায়ের কথাটা শুনে মেহেরাবের চোখের সামনে রীতির ছবি ফুটে ওঠে, কারণ তার জীবনে কে আসবে সে জানে না, তবে রীতির মতো কেউ যাতে আসে, যার চোখের মায়ায় মেহেরাব শতবার জড়িয়ে যাবে, যার শরীরের উষ্ণ ছোঁয়ায় সকল অবসাদ চলে যাবে। মেহেরাব হেসে বলে, বাহ আম্মু, তুমি তো একদম কবি হয়ে গেছ। আচ্ছা, তুমি যেমন সুন্দর করে কথা বলো, আম্মুকে একটু শিখিয়ে দিতে পারো? কী রকম রাগী আর গোমতির গলায় থাকে সবসময়? জানি না তুমি এত বছর কি করে ওনার সাথে সংসার করেছ। কি করে সংসার করেছি সেটা আমি জানি, কিন্তু মেহেরাব, 2 বছর আগেও তোমার আব্বু একজন হাসিখুশি মানুষ ছিল, তোমাকে কতটা আদর করত, কিন্তু শুধু তোমার করা এক ভুলে সব নষ্ট করে দিল। সেই দিন যদি তুমি নিজের রাজনীতির কেরিয়ারের কথা না ভেবে পরিবারের কথা চিন্তা করতে, তাহলে হয়তো সত্যি তোমার আলো খুশি থাকত। মেহেরাব মায়ের কষ্টের কারণটা বুঝতে পারে, তবে 2 বছর আগে করা তার ভুলটা তার আব্বুর থেকে তাকে এতটা দূরে সরিয়ে নিয়ে আসবে ভাবতে পারে নাই। মেহেরাব শুধু চেয়েছিল রাজনীতি করতে, সেই জন্য বিয়ের আসর থেকে কবুল বলে চলে আসে, কারণ পার্টির নিয়ম অনুসারে শুধু অবিবাহিত লোক ছাত্রে নমিনেশন পাবে। কিন্তু আব্বু তার কথাটা না বুঝে বিয়ে ঠিক করে, যার জন্য তাকে চলে আসতে হয়েছে। 2 বছর আগের ঘটনার জন্য তার আব্বু অনেক কষ্ট পায়, মনে মনে নিজের বন্ধুর মেয়ের সাথে বিয়ে ঠিক করেছিল, তাই এরপর তার বন্ধু কথা বলা বন্ধ করে দেয়। সেই দিনের পর থেকে তার আব্বু ভালো করে কথা বলে না তার সাথে, এমনকি তার চেহারা অবধি দেখতে চায় না। আম্মু, কি করব বলো, সেই দিন আব্বু এত কষ্ট পাবে সেটা আমি বুঝতে পারি নাই। অনেক চেষ্টা করেছি আব্বুর সাথে সম্পর্ক ঠিক করতে, কিন্তু আব্বু সবসময় আমাকে এড়িয়ে চলেছে। তানিশা বেগম নিজের ছেলের মাথায় হাত দেয় আর বলে, মেহেরাব, মানুষের মন হলো একটা সাদা কাগজের মতো, একবার যদি সেখানে দাগ লেগে যায় তাহলে এত সহজে মুছে যায় না। তোমার আব্বুর অনেক কাছের বন্ধু ছিল উনি, কিন্তু তোমার ভুলের জন্য উনি কথা বলা বন্ধ করে দেন। আর তোমার আব্বু তোমাকে অনেক বিশ্বাস করত, তুমি এই রকম কিছু করতে পারবে উনি আশা করেন নাই, তাই কষ্ট পেয়েছে। আমি জানি আম্মু, তবে আব্বুর এই ব্যবহার আমাকে অনেক কষ্ট দেয়। এখন আর কি করার আছে মেহেরাব, যা হয়ে গেছে তা হয়ে গেছে। এই সব বাদ দাও, তুমি রেস্ট নাও, আমি খাবার নিয়ে আসছি তোমার জন্য। নিশ্চয়ই অনেক খিদে লেগেছে, সেই কখন অনুষ্ঠানে গিয়েছ? মেহেরাব মায়ের কথা শুনে, তবে তার সত্যি আব্বুর জন্য খারাপ লাগে। রীতি নিজের রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে যায়, এরপর বিছানায় বসে বসে ফোন দেখতে থাকে। হারুন রশিদ স্যারের ভিডিও সে দেখে, কি সুন্দর সে গান করছে, আর পিছনে মেহেরাব বসে রয়েছে। রীতির ছবিটা দেখে মনে মনে ভাবতে থাকে, কি অবাক করা বিষয় না, মেহেরাব, আপনি আমার সামনে দাঁড়িয়েছিলেন, আপনার নিঃশ্বাস আমার শরীরে পড়ছিল, কিন্তু একবারও বলতে পারি নাই আমি আপনার। নিজের স্বামীকে জড়িয়ে ধরা তো দূরের কথা, একটু ছোঁয়া পাওয়ার অধিকারও আমার কপালে নেই। কোনো 2 বছর পরও আপনার প্রতি দুর্বলতা কমাতে পারি নাই। রীতির কথার মধ্যে ওর বাবা খাবার খাওয়ার জন্য ডাকতে থাকে। রীতি মোবাইল রেখে চলে যায় খেতে। খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসে, পরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে পড়ে রীতি, সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। রীতি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওর আম্মুর কাছে যায়, সেখানে ইতি রান্না করতে থাকে। রীতি বলে, আপু, আজকে আমাকে খুব তাড়াতাড়ি কলেজে যেতে হবে, একটা ক্লাস রয়েছে, সেটা করতে হবে। আর দুলাভাই কবে আসবে? আরে তোর দুলাভাই চলে আসবে খুব তাড়াতাড়ি।
রীতির কথা শুনে ওর মায়ের কালকে বলা ওর বাবার কথা মনে পড়ে। রীতির মা বলে, রীতি আজকে কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসবে, কাজ রয়েছে। রীতি একটু অবাক হয়, কি এমন কাজ রয়েছে যার জন্য আম্মু তাকে তাড়াতাড়ি আসতে বলে? বাড়িতে সব কাজ ইতি আর আম্মু মিলে করতে পারে। রীতি বলে, আম্মু কি কাজ রয়েছে আজকে যার জন্য কলেজ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছ? আজকে তোমার আব্বুর কিছু বন্ধু আসবে, ওনারা তোমাকে দেখতে চাই, তাই তাড়াতাড়ি চলে আসতে বলছি। রীতি তেমন একটা কথা বাড়ায় না, সে শুধু হুম বলে চলে যায়। আজকে কলেজ বন্ধ থাকার কথা ছিল, কিন্তু পরে হারুন রশিদ স্যার খোলা দেয়, আর রীতির আজকে প্রাইভেট আছে, তাই যেতে হবেই। রীতি কলেজে পৌঁছে যায়, কিন্তু এখনও কলেজ শুরু হয় নাই, তাই বাহিরে বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে। তখন হারুন রশিদ স্যার ওকে ডাক দেয়, রীতি দেখে যাও একটু। রীতি কারো ডাক শুনে পিছনে ফিরে দেখে হারুন রশিদ ডাকছে। রীতি তাড়াতাড়ি স্যারের কাছে যায়। রীতি বলে, স্যার কিছু বলবেন? কালকে তুমি কত সুন্দর গান করলে, সবার মন জয় করেছ। জানে মন্ত্রী মেহেরাব চৌধুরী নিজে তোমার বিষয়ে জানতে চেয়েছে, তোমাকে ধন্যবাদ জানাতে চাই সে। রীতির প্রথমে একটু ভয় পেয়েছিল, হারুন রশিদ স্যার ওকে কোনো ডেকেছে, কালকেও চলে যাওয়ার পর কোনো সমস্যা হয়েছে কিনা সেটার জন্য কি ডেকেছে। তবে হারুন স্যারের মুখে প্রশংসা শুনে খুশি হয়, কিন্তু মেহেরাবের নাম শুনে ওর মুখ থেকে হাসি মিলিয়ে যায়। তবে মেহেরাব রীতির কথা জানতে চেয়েছে কোনো, ও কি রীতিকে চিনতে পেরেছে? রীতি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, স্যার মন্ত্রী মেহেরাব চৌধুরী আমার কথা কি জিজ্ঞেস করেছে? সে কি নাম জানে? অন্য কিছু কি জিজ্ঞেস করেছে? না, অন্য কিছু জিজ্ঞেস করে নাই, শুধু তোমার নাম জিজ্ঞেস করেছে, আর বলেছে তুমি ভালো গান করো। আচ্ছা রীতি, তুমি থাকো, ক্লাস শুরু হয়ে যাবে, আমাকে যেতে হবে। হারুন রশিদ স্যার চলে গেছেন, কিন্তু রীতি এখনও নিজের ভাবনার জগতে বিভোর হয়ে রয়েছে। মেহেরাব রীতির কথা কোনো জিজ্ঞেস করল, শুধু কি ভালো গান করে বলে, নাকি অন্য কারণ রয়েছে? মেহেরাবের কি সব কথা মনে আছে? ওর কি বিয়ের ঘটনা মনে পড়েছে? মেহেরাব কি রীতিকে মনে করতে পারছে না, না ইচ্ছে করে মনে নাই? রীতি বলে, মেহেরাব সত্যি কি আমি আপনার কাছে অপরিচিত, নাকি আপনি ইচ্ছে করে নাটক করছেন? মেহেরাব চৌধুরী আপনাকে বুঝতে গেলে রীতির মাথা খারাপ হয়ে যাবে, যদিও বুঝার সুযোগ কখনো দেন নাই আপনি। রীতির ভাবনার মধ্যে সিমি ওকে ধাক্কা দেয়। সে কখন থেকে এক জায়গায় দাঁড়িয়ে কি যেন ভেবে যাচ্ছে। অন্যদিকে ক্লাস শুরু হয়ে যাবে, স্যার ঢুকে পড়েছে, সেই দিকে কোনো খেয়াল নাই ওর। সিমি বলে, রীতি কি হলো তোর? চল, ক্লাস শুরু হয়ে গেল, স্যারে ক্লাসে ঢুকে পড়েছে, তাড়াতাড়ি চল, সময় নষ্ট করা যাবে না। সিমির কথায় রীতি তার ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে, পরে তাড়াতাড়ি করে ক্লাসে চলে যায়। অন্য সময়ে রীতির মনোযোগ ক্লাসে থাকে, সাধারণ সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু আজকে তার সব ভাবনা শুধু মেহেরাবকে নিয়ে, তাই ক্লাসে ঠিক করে মনোযোগ দিতে পারে নাই। 2টা ক্লাস থেকে চলে আসে, ভার্সিটি থেকে, আর ও আম্মু বলেছে তাড়াতাড়ি চলে আসতে, তাই করেছে। দুপুরের কাঠফাটা রোদে রীতি হেঁটে যাচ্ছে। এই সময় রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম থাকে, আর রীতির ইচ্ছে করছে না গাড়ি দিয়ে কোনো জায়গায় যেতে। নিজের মনের অনুভূতিকে প্রকৃতির সাথে শেয়ার করতে ভালো লাগছে তার। তবে দুপুরে কিছু বখাটে ছেলেরা চায়ের দোকানে বসে বসে চা খেতে থাকে। সামনে দিয়ে রীতিকে হেঁটে যেতে দেখে। তারা দোকান থেকে বলে ওঠে, আরে সুন্দরী, এই দুপুরে কোথায় যাও শুনি? আমাদের সাথে নিয়ে যাও সুন্দরী, তোমার নাম কি সুন্দরী? রীতির বিরক্ত লাগছে বিষয়টা, কিন্তু সে কোনো কথা বলে নাই। এদের সাথে কথা বলতে গেলে নিজেই ঝামেলায় জড়িয়ে পড়বে। রীতি হেঁটে যেতে থাকে, তবে ছেলেরা নিজেদের বসার জায়গা থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর রীতির পিছন পিছন হাঁটতে থাকে। রীতিকে বিরক্ত করতে থাকে। রীতি একটু জোরে হাঁটা শুরু করে। বখাটে ছেলেরা নিজেদের বাইক চালু করে, রীতির সামনে এসে দাঁড়ায় আর বলে, আরে সুন্দরী, আমরা তোমাকে কতক্ষণ ধরে ডেকে যাচ্ছি, আর তুমি হেঁটে হেঁটে চলে যাচ্ছ। এই দুপুরে একা একা হেঁটে যাচ্ছ কোনো? আমার বাইকে বসে পড়ো, তোমাকে বাড়িতে পৌঁছে দেই। না, দরকার নাই, আমি একা চলে যেতে পারবো, আর আমার হাত পা আছে, তাই কোনো সমস্যা হবে না। যদি বিরক্ত না করেন তাহলে খুশি হব। বখাটে ছেলেরা রীতির হাত ধরে ফেলে আর বলে, তুমি একা একা যেতে পারবে সেই কথা আমরা জানি, কিন্তু আমাদের সাথে চলো, তোমাকে তাড়াতাড়ি পৌঁছে দিব। রীতি ওর হাত ছাড়িয়ে নেওয়ার ট্রাই করতে থাকে, কিন্তু ওরা জোর করতে থাকে। রীতির রাগ উঠে যায় আর বলে, দয়া করে আমার হাতটা ছেড়ে দেন, লাগছে আমার,
আমার আব্বু যদি জানতে পারে তাহলে আপনাদের অবস্থা খারাপ করে ফেলবে, তাই হাতটা ছেড়ে দেওয়ার অনুরোধ করছি। তোমার আব্বু কিছু করতে পারবে না আমাদের, কারণ তুমি কি জানে আমরা কারা? এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরীর লোক আমরা, তাই কেউ কিছু করতে পারবে না আমাদের। মেহরাবের নামটা শুনে রীতির রাগ 2 গুণ বেড়ে যায়, তাই রীতি হাতটা ছাড়িয়ে নিয়ে বখাটেদের গালে একটা থাপ্পড় দেয় আর বলে, শোন, তোরা কার লোক সেটা জেনে আমার কোনো কাজ নাই। তোরা আমার হাত ধরলি, সেই জন্য এই থাপ্পড় দিয়েছি। আর কি বললি? মন্ত্রী মেহরাব চৌধুরীর কথা? তাহলে ভালো করে শুনে রাখ, আমার কিছু যায় আসে না উনি কে কি করতে পারেন। তোদের মন্ত্রীকে গিয়ে বলে দিবি এই রীতি কাউকে দেখ ভয় পায় না, যা এখান থেকে। এই মেয়ে, তোর এত বড় সাহস, তুই মেহরাব চৌধুরীর লোকেদের গায়ে হাত দিলি? তোকে তো আমার সাহস কতটা সেটা তুই ভালো করে বুঝতে পারবি। শোন, আমার চাচা এই শহরের কমিশনার, তাই এই সব ভয় আমাকে দেখাবি না। আর তুই মেহরাব চৌধুরীর লোক বলে তোকে থাপ্পড় দিয়েছি। নিজে যেমন চরিত্রহীন, তার দলের লোকদেরও তেমন তৈরি করেছে। রীতি কথাটা বলে চলে যায়। সেই বখাটে ছেলেরা গালে হাত দিয়ে দেখে গাল লাল হয়ে গেছে। রীতি সেখান থেকে একটু হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর মনে মনে বলে, মন্ত্রী মেহরাব চৌধুরী, আপনি নিজে একটা খারাপ মানুষ, তাই আপনার দলের লোক খারাপ হবে, এটা স্বাভাবিক। নিজে বিয়ের আসর থেকে বউকে রেখে পালিয়ে গেছেন, আর আপনার দলের লোকজন রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের বিরক্ত করে। অনেক ঘৃণা করি আপনাকে মেহরাব চৌধুরী, আশা করি জীবনে কখনো দেখা হবে না আমাদের। বখাটে ছেলেরা সেখানে দাঁড়িয়ে থাকে, যার গালে রীতি থাপ্পড় দিয়ে, তার নাম রনি। রনির আশেপাশে থাকা অন্য ছেলেরা বলতে থাকে, বস, আপনার গায়ে হাত দিল? মেয়েটার সাহস কত বড় দেখছেন! মন্ত্রী মেহরাব চৌধুরীর লোকের গায়ে হাত দেওয়ার সাহস করেছে এই মেয়ে। মেহরাব ভাইকে বিষয়টা জানাতে হবে, উনি এই মেয়েকে দেখে নিবে। রনি রীতির যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে দেখতে থাকে আর বলে, না, মেহরাব ভাইকে এই বিষয়ে জানানো যাবে না, কারণ সে যদি জানে আমরা কোনো মেয়েকে বিরক্ত করেছি তাহলে আরও রাগ আমাদের ওপরে করবে। মেহরাব ভাই মেয়েদের অনেক সম্মান করে, তাই এই বিষয়টা জানালে উনি আমাদের দল থেকে বের করে দিবেন। তবে এই মেয়েকে দেখে নিব আমি, ওকে শায়েস্তা করার জন্য আমি নিজে যথেষ্ট। রনি এই কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে দেয়। মেহরাবের দলের লোকেরা অনেক এমন অন্যায় কাজ করে যেটা মেহরাব জানে না, আর সব বিষয় খেয়াল রাখাও সম্ভব হয় না। রীতি বাড়ি পৌঁছে যায়। ঘরে ঢুকে দেখে জামিল সাহেব বসে রয়েছে, আর সাথে ওনার পুরো পরিবার। রীতি এইটা দেখে খুশি হয়ে যায় আর বলে, আরে আঙ্কেল, আন্টি, তোমরা সবাই কখন আসলে? আম্মু না আমাকে বলেছে আব্বুর বন্ধু আসবে, তাহলে তোমরা? রীতির কথা শেষ হওয়ার মাঝে তুলি এসে লিতিকে জড়িয়ে ধরে আর বলে, কারণ আমি আন্টিকে বলেছি তোকে মিথ্যা কথা বলতে, কারণ তোকে সারপ্রাইজ দিতে চেয়েছি। সত্যি বলে দিলে সারপ্রাইজ শেষ হয়ে যেত। তুলিকে দেখে রীতি নিজের খুশি আটকে রাখতে পারছে না। সত্যি তুলি এসেছে। ছোটবেলা থেকে রীতি আর তুলি অনেক ভালো বন্ধু, সবসময় একসাথে থেকেছে। তবে বড় হয়ে ওর তুলির বাবার দূরে চাকরি হয়ে যায়, তাই তুলিকে সেখানে চলে যেতে হয়। তবে সবসময় ফোনে ওর সাথে কথা হয় রীতির। রীতি বলে, আরে শৈতান, তুই আসবি এই কথাটা আমাকে ফোনে বলতে পারলি না? তাহলে আজকে ভার্সিটিতে যেতাম না আমি। আচ্ছা বল, কি অবস্থা তোর? আমার অবস্থা সব সময় ভালো থাকে, তবে আরও ভালো থাকার জন্য এইবার তোকে সাথে নিয়ে যাব, কারণ সামনে রবিবারে আমার বিয়ে, তাই তোকে নিতে এসেছি। তুই যাবি আমার বিয়েতে? রীতি তুলির কথা শুনে অবাক হয়ে যায়। মানে তুলির বিয়ে রবিবারে, আর ও আজকে জানল? তুলি ওকে কিছু জানায় নাই, শুধু বলেছিল ওকে পায়রা দেখতে আসবে, এর চেয়ে বেশি কিছু না। তাহলে কথা বিয়ে অবধি গড়িয়ে গেছে। রীতি বলে, তুলি, তুই কি বললি? তোর বিয়ে রবিবারে, আর সেই কথা তুই আজকে বললি আমাকে? সেই দিন না তোকে পায়রা দেখতে আসলো, তাহলে হঠাৎ করে বিয়ে কি করে ঠিক হয়ে গেল বল? রীতির কথা শুনে ওর বাবা জামিল সাহেব উত্তর দেয়, আরে রীতি মা, তোমাকে কি বলবো, হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে। পায়রা দেখতে এসে বলে ওদের রীতিকে পছন্দ হয়েছে, তারা কাবিন করতে চায়। আমি আর কি বলবো, রাজি হয়ে গেছি। পায়ে বিদেশে থাকে, আমেরিকাতে, সেখানে চলে যাবে কিছুদিনের মধ্যে, তাই বিয়েটা তাড়াতাড়ি করাতে চায়। কি বলেন আঙ্কেল, তাহলে কি তুলিও চলে যাবে বিদেশে? না, তুলিকে এখন নিয়ে যাবে না, ভবিষ্যতে হয়তো তুলিও বিদেশে থাকতে হতে পারে। রীতির মন খারাপ হয়ে যায়, কারণ তুলি বিদেশ চলে যাবে,
শুধু তুলিই ছিল যার সাথে রীতি নিজের মনের কথা শেয়ার করত। রীতির মন খারাপ দেখে তুলি বলে, আরে আমি এখন যাচ্ছি না, পরে যাব। আচ্ছা চল এখন তোর রুমে যাই, অনেক কথা রয়েছে, কতদিন পর তোর সাথে দেখা হলো, চল। রীতি আর তুলি নিজেদের রুমে চলে যায়। তুলি একটু বেডে বসে, রীতি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। জামশেদ আর জামিল সাহেব বেশ ভালো আড্ডা দিতে থাকে। জামশেদ বলে, জামিল, তুমি অনেক লাকি, তুলি তোমার একমাত্র মেয়ে, তার বিয়ে দিয়ে নিজেকে চিন্তামুক্ত করতে পারবে। মেয়ের বিয়ে নিজের হাতে দিয়ে তার সুখের সংসার দেখা কতজন বাবার ভাগ্যে থাকে বলো। জামশেদ তার শেষের কথাটা একটু ধীরে বলল, আর সেই দিনের ঘটনার কথা মনে পড়ে যায়। আজকে যদি রীতির বিয়ে ভালো করে হয়ে যেত, তাহলে উনিও দুই মেয়ের সুখের সংসার দেখে যেতে পারতেন। কিন্তু সব সুখ কপালে সহ্য হয় না। জামশেদের কথা শুনে জামান বলে, দেখেন ভাইজান, জন্ম, মৃত্যু, বিয়ে এই সব উপরবালার ঠিক করা। তবে তুলির জন্য ভালো একটা ছেলে পেয়েছি, তাই রাজি হয়ে গেছি। তবে সত্যি রীতির জন্য আমাদের খারাপ লাগে। কি সুন্দর একটা মেয়ের বিয়ের পর তার স্বামী তাকে রেখে চলে গেল। সত্যি মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে, কে জানে। ঠিক বললে তুমি জামান, খুব শখ ছিল নিজের বন্ধুর ছেলের সাথে রীতির বিয়ে দিবে, দুই বন্ধুর রিলেশন আরও সুন্দর করব, কিন্তু সব খারাপ হয়ে গেল। ভুলটা আমার, আমি সঠিক মানুষকে বুঝতে দেরি করে ফেলেছি, আর আমার ভুলের জন্য আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। রীতি আর তুলি রীতির রুমে আসে। তুলি বেডে বসে। যেহেতু রীতি এই রোদের মধ্যে কলেজ থেকে এসেছে, তাই ওয়াশরুমে গোসল করতে যায়। রীতি গোসল শেষে বাইরে আসে। তুলি বলে, কিরে রীতি, তোর কলেজ কেমন চলছে? সেখানে কি নতুন কাউকে পছন্দ হলো? সত্যি করে বল, কারোর সাথে প্রেম ট্রেম চলছে নাকি? তুলির কথা শুনে রীতি হাসে। ওর জীবনে আবার প্রেম? এই জীবনে শুধু দুঃখ ছাড়া আর কিছুর কোনো জায়গা নাই। তবে কলেজের কথা শুনে মেহরাবের কথা মনে পড়ে যায়, যার জন্য রীতির মুখের হাসিটা একটু মলিন হয়ে যায়। রীতি বলে, তুলি, সবার ভাগ্য তোর মতো সুন্দর হয় না। কিছু মানুষ শুধু কষ্ট পেতে থাকে সারা জীবন। আর যদি প্রেমের কথা বলবি, তাহলে এইসব প্রেম আমার জন্য না। জীবন থেকে প্রেম কথাটা হারিয়ে গেছে। তুলি বুঝতে পারে রীতি একটু কষ্ট পেয়েছে, তাই সে এইসব কথা আর রীতির সামনে তুলতে চায় নাই। তুলি কথাটা ঘুরিয়ে বলে, শোন রীতি, এইসব কথা বাদ দে, তোকে আমার জামাইয়ের ছবি দেখাই, চল দেখ কেমন দেখতে। রীতি আর তুলি অনেক কথা বলছিল। সময়টা দুই বন্ধুর মিষ্টি কথার মধ্যে বিলীন হয়ে যায়। তবে অন্যদিকে মেহরাব নিজের পার্টি অফিসে তার মেম্বারের সাথে বিজি রয়েছে, যেটা ওর মনের মধ্যে এখনও কালকে সে দেখা সুন্দরী মেয়ের ছবি যায় নাই। তবে নিজের কাজে মনোযোগ দিতে হবে, তাই মেহরাব কাজ নিয়ে বিজি রয়েছে। হঠাৎ করে মেহরাবের ফোন বেজে ওঠে। মেহরাব রিসিভ করে বলে, হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? অদ্ভুত, আমাকে ফোন করে আমাকে জিজ্ঞেস করছেন কে বলছেন? আমি এই শহরের মন্ত্রী মেহরাব চৌধুরী বলছি। আর আমি মেহরাব চৌধুরীর একমাত্র কাছের বন্ধু শুভ বলছি। মেহরাব গলা শুনে বুঝতে পারে এই মানুষটাকে, তার কলেজের বন্ধু শুভ। শুভের সাথে মেহরাবের খুব ভালো রিলেশন ছিল কলেজে। তারা একসাথে পড়ত, সেই সুবাদে একে অপরের সাথে পরিচয় হয়। কিন্তু শুভ আমেরিকায় পড়াশোনা করতে চলে যায়, আর মেহরাব রাজনীতিতে জড়িয়ে পড়ে, যার কারণে অনেক দিন ধরে দেখা হয় না তাদের। তবে শুভের সাথে ফোনে যোগাযোগ ছিল, কিন্তু এই নতুন সিম দিয়ে তাকে কল করেছে তাই চিনতে পারে নাই। মেহরাব বলে, কি করে তোর, কি অবস্থা? এতদিন পর ফোন করলি আমাকে, আর এই নাম্বার থেকে কবে থেকে ফোন করা শুরু করলি? তোর অন্য নাম্বার ছিল তাই না? আরে মেহরাব, কি করব বল, আমেরিকার থেকে ফিরে এসে এখন নাম্বার বদলে ফেলেছি। আচ্ছা শোন, তুই কোথায় বল আমাকে, দেশে এসেছি তাই তোর সাথে দেখা করতে চাই। আর একটা খবর রয়েছে যেটা তোকে দিতে হবে, তাই তোর ঠিকানা বল, তাছাড়া তুই এখন মন্ত্রী। শুভের কথা শুনে মেহরাব হেসে ফেলে। পরে ওর পরিষদের ঠিকানা দেয় ওকে। অনেকদিন পর পুরানো বন্ধুর সাথে দেখা হবে। শুভ পরিষদে পৌঁছে যায়। এখন সে মেহরাবের কেবিনে বসে রয়েছে, যদিও মেহরাবের একটা মিটিং রয়েছে। মেহরাবের সাথে অনেক নেতা রয়েছে, তারা একটা সরকারি কাজের বিষয়ে কথা বলছে। মেহরাব বলে, দেখুন, ব্রিজের যে কাজ রয়েছে তার জন্য আমাদের অনেক বেশি সচেতন থাকতে হবে, আর অপোজিশন পার্টি এই কাজের মধ্যে বাধা দিতে পারে, কারণ এই কাজটা অনেক টাকার বিষয়, সো কেয়ারফুল থাকতে হবে। ব্রিজের কাজের জন্য যে ইঞ্জিনিয়ারের দায়িত্ব দেওয়া হয়েছে সেও এই মিটিংয়ে উপস্থিত রয়েছে। সে বলে, স্যার, এই ব্রিজ কোনো সাধারণ ব্রিজ না, অনেক টাকার বিষয়। এই ব্রিজ কয়েকটা শহরের মধ্যে গড়ে উঠবে,
তাই আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া সব ঠিক আছে, কিন্তু এই ব্রিজটা বান্দরবনের সাথে আমাকে যুক্ত করবে, কিন্তু সেখানে কিছু সমস্যা রয়েছে, যার জন্য আপনাকে সেখানে গিয়ে সেই এলাকার মন্ত্রীর সাথে কথা বলতে হবে। বুঝতে পারলাম না, ব্রিজের জন্য আমাকে ওনার সাথে কথা বলতে হবে? কোনো ফোন করে দিলেই হয়। আর এইটা সরকারি ব্রিজ, এই বিষয়ে কথা বলার কি আছে? স্যার, সেটা জানি না, তবে সেইখানের কর্মকর্তার সাথে কথা হয়েছে, উনি বলেছেন আপনাকে সেখানে গিয়ে কথা বলতে। মেহেরাব কথাটা বুঝতে পারে, তাই সে আর কিছু বলে না। মিটিং শেষ করে নিজের কেবিনে ফিরে আসে। তবে কেবিনে এসে শুভকে দেখে মেহেরাব বেশ খুশি হয়। এতদিন পর বন্ধুকে আছে থেকে দেখছে। মেহেরাব গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে, আরে শুভ, তুই কখন আসলি? সত্যি তোর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো, তবে বডিটা কিন্তু সেই হয়েছে। আমেরিকা থাকার ফল এইটাকে বডি না বুডি বলে। আমেরিকা থেকেও বুডি বেড়ে গেল, আর তোকে দেখ কি সুন্দর এখনো বডিটা মেনটেন করে চলছ। তবে অনেক সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু তোর মিটিং শেষ হওয়ার কোনো নাম নাই। আরে আর কি বলবো তোকে, ওই একটা ব্রিজের কাজ নিয়ে মিটিং করতে হয়েছে। রাজনীতি যে কতটা প্যারা দেয় সেটা শুধু যে রাজনীতি করে সেই বুঝতে পারে। বুঝতে হবে, এই শহরের মন্ত্রী বলে কথা, প্যারা একটু থাকবেই জীবনে। তবে সত্যি আমার দেখে খুব ভালো লাগছে, তুই এখন মন্ত্রী। কলেজ লাইফ থেকে রাজনীতি নিয়ে পড়েছিলি, এখন গিয়ে সফলতা অর্জন করতে পারলি। সেটাই, এই রাজনীতির জন্য জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি, কারো ঘৃণার কারণ হয়ে গেছি। আচ্ছা বল, হঠাৎ করে তোর আমার কথা কি করে মনে পড়ল? আর বিদেশ থেকে দেশে আসার কারণ কি শুনি? শুভ ওর কথা শুনে হেসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে বলে, এই হলো কারণ, আমার বিয়ে রবিবারে, সেই জন্য দেশে আসা হয়েছে। আসলে আম্মু আব্দু জোর করে বিয়ে ঠিক করেছে, পরে পাত্রী দেখে আমারও পছন্দ হয়েছে, তাই আর না করি নাই। আর বয়স হয়েছে যথেষ্ট, কতকাল আর একলা থাকবো বল, তাই মনে করলাম বিয়েটা করে ফেলি। তবে তুই যাবি আমার সাথে, আজকে তোকে নিতে এসেছি আমি। মেহেরা ভাত থেকে কার্ডটা নিয়ে দেখতে থাকে, সত্যি বিয়ের কার্ড। তবে ওর যাওয়ার কথা শুনে বলে, তুই বিয়ে করবি এটা জেনে আমি সত্যি খুশি হয়েছি, কিন্তু আমি যেতে পারবো কিনা সেটা জানি না। আমার নতুন একটা কাজ শুরু হয়েছে, অনেক ঝামেলা, তাই হয়তো বিয়েতে নাও যেতে পারি। শোন, তোর এইসব কথা আমি একদম শুনতে চাই না, তোকে অবশ্যই যেতে হবে আমার বিয়েতে। আর আজকে যেতে হবে বান্দরবনে, মেয়ের বাবা চাকরি করে সেখানে, একটা রিসোর্টে আমাদের বিয়ে হবে। সবাই ঠিক করেছে একসাথে দুই পরিবার থাকবে, তাই গায়ে হলুদ ছেলে মেয়ের একসাথে হবে, তাই তোকে যেতে হবে। মেহেরাব বান্দরবনের কথাটা শুনে ভাবে ওর সেই ব্রিজের কাজের জন্য সেখানকার মন্ত্রীর সাথে দেখা করতে হবে, তাই যদি বিয়ে খাওয়া হয় আর কাজ হয়ে যায় তাহলে খারাপ না। আর কাজের চাপে অনেকদিন জীবনটা এনজয় করা হয় নাই, তাই সেটাও করা হবে। মেহেরাব বলে, আচ্ছা ঠিক আছে শুভ, তোর বিয়েতে আমি যাব, তবে আজকে না, কালকে যাব। আজকে পরিবারের সবাইকে বলতে হবে, আর এখানে কিছু কাজ রয়েছে, তাই সেটা শেষ করে পরের দিন যাব। ওকে, যা, তাহলে তুই কালকে যাবি। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে গেল, এখন তুই কবে বিয়ে করবি শুনি? কোনো পছন্দ কি রয়েছে তোর? সত্যি করে বল, কোনো প্রেম রয়েছে কি? শুভের কথা শুনে মেহেরাবের রীতির কথা মনে পড়ে যায়। সত্যি বলতে ওর পছন্দ রয়েছে, কিন্তু সেই মেয়েকে সে বলতে পারে নাই তার মনের কথা, আর সে জানে না রীতির সাথে তার কখনো কোনোদিন দেখা হবে নাকি। কিন্তু ওই মেয়েটার মুখ, তার গানের গলা ওর মন জুড়ে রয়েছে। সত্যি মেয়েটাকে এক দেখায় মেহেরাব পছন্দ করে ফেলেছে, কিন্তু রীতি কি তার ভাগ্যে রয়েছে? মেহেরাব বলে, না, আমার কোনো পছন্দ নাই, রাজনীতি করে এখন এইসব প্রেম করার সময় নাই, তবে দেখা যাক ভবিষ্যতে বিয়ে কি হয়, এখন এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা, কোনো সমস্যা নাই, বিয়েতে চল, সেখানে অনেক সুন্দর সুন্দর শালী রয়েছে, আমার তাদের মধ্যে কাউকে না কাউকে তো পছন্দ হবেই তোর। এইবার তোর প্রেম আমি করিয়েই ছাড়ব, এই বলে দিলাম। দেখা যাবে, তবে মেহেরাব চৌধুরীকে ইমপ্রেস করতে পারবে এমন মেয়ে পাওয়া এত সহজ না। তবে তোর বিয়েতে আমি যাব, আর সেখানে কিছু কাজ রয়েছে যেটা করতে হবে। আর এতদিন পর তুই আমেরিকা থেকে ফিরে আসলি, একটু আড্ডা না দিলে হয়? ওকে, তাহলে কালকে বান্দরবানে তুই যাবি, আমি অপেক্ষা করব কিন্তু। তাহলে আজকে আমি যাই এখান থেকে, কিছু শপিং করতে হবে, তাই আসি, বাই। কালকে কিন্তু যাবি, বলে দিলাম। ওকে, ঠিক আছে, যাব, যা, বাই। রীতির মা বাবার সাথে কথা বলে তুলি রীতিকে তুলির বিয়েতে যাওয়ার পারমিশন দেয়। তারা তবে সেটা আজকে নয়, কালকে যেতে পারবে। আর তুলিদের কিছু শপিং করার ছিল, তাই তারা আজকে এখানে থেকে যায়। তুলির সাথে কথা বলে মেহেরাবের কথা অনেকটা মাথা থেকে বের হয়ে যায় রীতির। সকালে রীতি নিজের সব ব্যাগ গুছিয়ে রেখেছে,
তাই তুলি আর তার মা বাবা নিজেদের বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। অন্যদিকে মেহেরাব তার সব নেতা আর রাজনৈতিক মেম্বারদের বলে সে কাজে বান্দরবনে যাচ্ছে। রীতিরা তাদের নিজেদের গাড়ি করে সেই রিসর্টে পৌঁছে যায়। মেহেরাব তাই করে রওনা দিয়ে দেয়। রীতিরা রিসর্টে গিয়ে পৌঁছে যায়। সেখানে শুভর মা বাবা আগে থেকেই অপেক্ষা করছিল। রীতির বিয়ে আর কেউ নয়, মেহেরাবের সেই বন্ধু শুভর সাথে হচ্ছে। রীতি গাড়ি থেকে নেমে দাঁড়ায়। শুভ আসে ওদের কাছে আর বলে, আরে মা বাবা, আপনারা কোথায় ছিলেন বলেন তো? পরশু বিয়ে আর আজকে আপনারা ঢাকায় গেলেন? আমরা এখানে অপেক্ষা করছি আপনাদের জন্য। আসলে শুভ, সরি বাবা, কিছু করার ছিল না। ঢাকায় আমাদের কিছু মেহমান ছিল, যার জন্য যেতে হচ্ছে। ওদের বিয়ের কার্ড দিতে হবে, সেই জন্য। আর এই যে তুলি, ও তো তার বন্ধু রীতিকে ছাড়া বিয়েই করবে না। আচ্ছা মা বাবা, বুঝতে পেরেছি। আপনারা ভিতরে যান, আমি দারোজান দিয়ে জিনিসপত্র রুমে পাঠিয়ে দিচ্ছি। ভিতরে আম্মু আব্বু রয়েছে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। রীতি মনে করেছিল তুলির বিয়ে তাদের বাড়িতে হবে, কিন্তু এখন দেখছে রিসর্টে হচ্ছে। আর পাত্র এখানে কি করে? তাহলে কি তুলি আর ওর বরের একসাথে এক জায়গায় বিয়ে হবে? রীতি বলে, তুলি, দুলাভাই এখানে কি করে? তোর বিয়ে এখানে হলে দুলাভাইয়ের তো তাদের বাড়িতে থাকার কথা ছিল। তোদের কি একসাথে বিয়ে হবে? হুম রে, একসাথে বিয়ে হবে আমাদের। সরি, তোকে বলতে ভুলে গেছি। আসলে আমাদের দুই পরিবার মিলে ঠিক করেছে আমাদের বিয়েটা একই রিসর্টে দিবে, একসাথে। যার ফলে বিয়ের সব অনুষ্ঠান একসাথে হবে আর সবাই মিলে এনজয় করতে পারবে। বিদেশে এরকম করেই বিয়ে হয়। রীতি আর তুলির কথার মধ্যে শুভ আসে ওদের কাছে। শুভ বলে, হ্যালো, কি অবস্থা তুলি? কেমন আছো তুমি? আর তোমার সাথে এই মেয়েটাকে? হাই, আমি রীতি, তুলির ছোটবেলার বন্ধু। ও হাই, আমি শুভ। যাক, ভালো হলো। তুলি, তোমার একটা বন্ধু এসেছে। না হলে আমি মনে করেছি বিয়ের মধ্যে আমার কোনো শালি থাকবে না। আচ্ছা যাও রীতি, তুমি ভিতরে যাও। রীতি আর তুলি যখন যেতে যাবে, তখন শুভ তুলির হাত ধরে ওকে বলে, তুমি কোথাও যাচ্ছ? কথা আছে তোমার সাথে আমার। রীতি, তুমি যাও ভিতরে। রীতি একাই ভিতরে চলে যায়। আসলে ও তুলি আর শুভকে বিরক্ত করতে চায় নাই। যেহেতু ওদের আজ বাদেকাল বিয়ে, সেহেতু একসাথে একটু টাইম কাটাতে পারে, সমস্যা নাই। রীতি চুপচাপ নিজের রুমে চলে যায়। সেখানে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শুভ তুলিকে নিয়ে রিসর্টের পিছনে নদীর পাড়ে চলে আসে। তুলি বলে, কি হয়েছে শুভ? এখানে কোনো আসলাম আমরা? কেউ দেখে ফেলবে। ছাড়ুন, যেতে দেন আমাকে। শুভ তুলির এই যেতে চাওয়া দেখে ভ্রু কুচকে তুলির দিকে দেখে। মানে পরশু তাদের বিয়ে, আর এখন সে শুধু তুলির হাত ধরতে চেয়েছে, সেটাও পারবে না। শুভ বলে, কেউ যদি দেখে ফেলে তাহলে আমার কোনো সমস্যা নাই। আর কি হয়েছে? তোমাকে হাত ধরে এখানে এসেছি তো। পরশু আমাদের বিয়ে, তাই এইটুকু অধিকার তোমার প্রতি আমার আছে। সো চুপচাপ এখানে বসো। কি সুন্দর একটা জায়গা, একটু উপভোগ করতে দাও। তুলি আর কোনো কথা বলে না, সে শুভর হাত ধরে বসে থাকে। সত্যি প্রিয় মানুষকে একটু সময় কাছে পাওয়ার আনন্দ অনেক। যদিও তুলি আর শুভ একে অপরকে আগে থেকে জানত না, কিন্তু বিয়ের আগে তারা ফোনে একে অপরের সাথে কথা বলেছে, দেখা করেছে। তুলি শুভকে দেখে যা মনে হয়েছে, ওর সাথে পুরো জীবন কাটানো যায়, কারণ শুভ খুব ভালো ছেলে। তুলি আর শুভ নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর সুন্দর পরিবেশ উপভোগ করতে থাকে। রীতি নিজের ঘরে যায়। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বমে থাকে। কি সুন্দর সাজানো রুমটা, বেশ ভালো লাগছে এখানে থাকতে। তবে এই বাড়িটা সাজানো দেখে রীতির মনে সেই 2 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। তার বিয়েতে এই রকম সুন্দর করে সাজানো হয়েছিল। সেও একদিন লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছে। কিন্তু সব শেষ হয়ে গেছে মেহেরাবের জন্য। তাই মেহেরাবকে রীতি ঘৃণা করবে। শুভ আর তুলি যখন কথা বলছিল, তখন শুভর ফোনে কল আসে। ফোনের দিকে তাকিয়ে দেখে মেহেরাব ফোন করেছে। মনে হয় ও পৌঁছে গেছে, তবে বাড়ি কোনটা চিনতে পারছে না। শুভ ফোন রিসিভ করে বলে, মেহেরাব বল, তুই কোথায়? আরে আমি তো এসে পড়েছি, কিন্তু তোর রিসর্ট খুঁজে পেতে কষ্ট হচ্ছে। গুগল ম্যাপ ব্যবহার করার চেষ্টা করেছি, কিন্তু এই বান্দরবনের রাস্তা অনেক উঁচু নিচু, তাই হয়তো সমস্যা হচ্ছে, ভালো করে দেখাচ্ছে না। তুই একটু বাইরে বের হয়ে আয়। ওকে ওকে, তুই থাক, আমি আসছি এক্ষুনি। শুভ উঠে পড়ে আর তুলির দিকে তাকিয়ে বলে, তুলি, আমার একটা বন্ধু আসছে অনেক দূর থেকে, তাকে নিয়ে আসতে যেতে হবে। তুমি থাকো তাহলে, আমি যাই, আর যদি কোনো সমস্যা হয় তাহলে বলবে। ওকে, আচ্ছা, সমস্যা নেই। কিন্তু তোমার এই বন্ধুটা কে? ওর পরিচয় পরে দিব তোমাকে, তুমি দেখতে চিনতে পারো, কিন্তু এখন যাওয়া লাগবে। ও এসে পড়েছে, তুমি থাকো, বাই। শুভ চলে যায়। তুলি কি করবে? সে বাড়ির ভিতরে ফিরে আসে রীতির রুমে। রীতি তুলির উপস্থিতি টের পেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আর বলে, কি রে শুভ ভাইয়ার সাথে কেমন সময় কাটানো হলো তোর? কি করছিলি এতক্ষণ? আরে দূর, এইরকম কিছু না রীতি, ওই আসলে শুভর একটা বন্ধু আসবে, তাকে নিতে যেতে হলো শুভর, তাই সময় কাটানো আর হলো না, চলে আসতে হয়েছে। ও আচ্ছা, তবে আফসোস করবি না,
পরশু পর থেকে শুভ ভাইয়া শুধু তোর, পরে যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবি, কান্না করতে হবে না আর তোকে তুলি। আরে মজা করা বন্ধ কর, চল তোকে আমার বিয়ের জিনিস দেখাই, আমার রুমে চল, শাড়ি গয়না দেখে বল কেমন হয়েছে, চল। শুভকে আর বেশি দূরে যেতে হয় না, কারণ মেহরাবের গাড়ি ওর বাড়ির কাছে এসে পড়ে। তাই শুভ ওকে রিসিভ করে রিসর্ট নিয়ে আসে। মেহরাব গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জায়গাটা বেশ সুন্দর, তবে একটা পরিচিত মানুষের শরীরের ঘ্রাণ তার নাকে আসছে। মনে হচ্ছে সেই ঘ্রাণে সে যাতে বিলীন হয়ে যায়। মেহরাব বলে, বাহ, জায়গাটা সুন্দর, তুই তাহলে রিসর্টে বিয়ে করবি, তবে মানতে হবে তোর পছন্দ আছে। শুভ, সত্যি নজর কাড়ার মতো সুন্দর রিসর্ট। তবে ওর বউ মানে আমার ভাবি কোথায়, তাকে দেখতে পারছি না। আরে ভিতরে চল, সব দেখতে পারবি। আসলে তুলির একটা বন্ধু এসেছে, তার সাথে কথা বলছে হয়তো। আর বিয়ের অনেক কাজ রয়েছে, কোথাও বিজি থাকতে পারে। এখন চল, ভিতরে চল। শুভ আর মেহরাব ভিতরে চলে যায়। সেখানে তাদের পরিবারের অনেক মানুষ ছিল। শুভ সবার সাথে মেহরাবের পরিচয় করিয়ে দেয়, আর তারপর বলে ও একজন মন্ত্রী। সেটা শুনে সবাই অবাক। তবে সবার সাথে কথা বলে মেহরাবের বেশ ভালো লাগে। তারা তাকে নিজের ছেলের মতো আদর করল। শুভ বলে, মেহরাব, তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে যা, আমি একটু আসছি। আসলে এখনও বাড়ি সাজানোর লোক কোনো আসে নাই, সেই বিষয়ে ম্যানেজারের সাথে কথা বলতে হবে। মেহরাব বুঝতে পারে শুভ অনেক বিজি আছে বিয়ে নিয়ে, আর ওর পরিবারের এত লোক নাই, তাই বিয়ের অনেক দায়িত্ব ওর কাঁধে। মেহরাব বলে, ওকে, কোনো সমস্যা নেই, আমি চলে যাচ্ছি, তুই বরং নিজের কাজ কর। মেহরাব উপরে উঠে পড়ে, কিন্তু অনেক রুম রয়েছে, সে কোন রুমে যাবে সেটা বুঝতে পারে না। তাই একটা রুমে ঢুকে পড়ে, সেখানে ব্যাগ রেখে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে। রীতি তুলির বিয়ের জিনিস সব দেখে, সত্যি সবকিছু অনেক সুন্দর হয়েছে। রীতি বলে, তুলি, তোর বিয়ের সব জিনিস অনেক সুন্দর হয়েছে, কিন্তু এখন আমাকে নিজের রুমে যেতে হবে। আসলে আব্বু আম্মুকে ফোন করে বলতে হবে আমি পৌঁছে গেছি, তুই থাক, আমি যাই তাহলে। রীতি নিজের রুমে চলে যায়, শুভ নিজের কাজে বাহিরে চলে যায়, তাই মেহরাব সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। মেহরাব অনেক রুম দেখে, কোনটায় যাবে সে সেটা বুঝতে পারে না। শুভটার এক্ষুনি কাজ থাকতে হলো। মেহরাব দেখে একটা রুমের দরজা খেলা রয়েছে, তাই সে সেখানে ঢুকে পড়ে। ও মনে করেছে শুভ হয়তো এই রুমটা মেহরাব জন্য রেখেছে। মেহরাব রুমে ঢুকে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে। রীতি যেই রুমে থাকবে মেহরাব সেই একই রুম পছন্দ করেছে। রীতি রুমে এসে কারো উপস্থিতি বুঝতে পারে না, কারণ মেহরাব তখন ওয়াশরুমে ছিল, তাই রীতি নিজের আম্মুকে ফোন করে। রীতির মা রুনা বেগম ফোন ধরে, বলে, রীতি, তুমি কি ঠিক করে পৌঁছে গেছ? রাস্তায় কি কোনো সমস্যা হয়েছে? তুমি কি ঠিক আছো? রীতি বুঝতে পারে তার আম্মু হয়তো তার জন্য চিন্তা করছে। আসলে সে পৌঁছে এতক্ষণ হয়ে গেছে, ফোন করে নাই সেই জন্য। রীতি নিজের মায়ের টেনশন দূর করতে বলে, আরে আম্মু, আমার কিছু হয় নাই, তুমি এত টেনশন করো না, আমি ঠিক আছি। আসলে এখানে এসে তুলির রুমে চলে যায় ওর বিয়ের গয়না আর বিভিন্ন জিনিস দেখতে, তাই তোমাকে ফোন করতে পারি নাই, সরি আম্মু। আচ্ছা, আর সরি বলতে হবে না, আসলে অনেক সময় ধরে গিয়েছ, আর এত দূরের রাস্তা, তাই একটু টেনশন হচ্ছে। তুমি ঠিক আছো জেনে ভালো লাগলো। রীতি তার মায়ের সাথে আরও কথা বলতে থাকে। একটু পরে কথা বলা শেষ হয় তার। রীতি যখন পিছনে ফিরতে যাবে তখন হঠাৎ করে কারো বলিষ্ঠ বুকের সাথে ধাক্কা লাগে। বিষয়টা হঠাৎ করে হয়ে যাওয়ার ফলে রীতি নিজেকে সামলে না রাখতে পেরে পড়ে যেতে থাকে। তখন মেহেরাব রীতিকে ধরে ফেলে। রীতি চোখ খুলে সামনে মেহেরাকে দেখে আকাশ থেকে পড়ে। মেহেরাবও নিজেও বিশ্বাস করতে পারছে, এই সেই মেয়েটা সেই দিন কলেজে গান করেছিল। মেহেরাব সত্যি বলতে বিশ্বাস করতে পারে নাই এই মেয়ের সাথে আবার তার দেখা হতে পারে, তাই সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। রীতি নিজেকে মেহেরাবের কাছে দেখে থমকে গেল, হয়তো এই প্রথম মেহেরাবকে এত কাছে থেকে দেখতে পাচ্ছে সে। মেহেরাবের মুগ্ধ করা দুটো নয়ন তাকে ছুঁয়ে যাচ্ছে, কি সুন্দর একটা অনুভূতি হচ্ছে তার। একটু সময় পর রীতির হুঁশ ফিরে, সে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি এখানে কি করেন? কেন এসেছেন? একটু কি শান্তিতে থাকতে দিবেন না? মেহেরাব মনে করছিল রীতিকে হয়তো সে কল্পনা করছে, পরে বুঝতে পারে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা সত্যি রীতি। তবে রীতির কথাগুলো অদ্ভুত লাগল। মেহেরাব তাকে শান্তিতে থাকতে দেয় নাই, কি করে? আর সে কি মেহেরাবকে চিনে? মেহেরাব বলে, আপনি এখানে? এইটা আমার বন্ধুর বিয়ে, তাই এসেছি। কিন্তু একটা কথা বলুন, আপনি আমাকে কি করে চিনতে পারলেন? আমি কি করে আপনার অশান্তির কারণ হতে পারি? রীতি বুঝতে পারে সে হয়তো মুখ ফসকে একটি বেশি কথা বলে ফেলেছে। রীতি বলে, আপনাকে চিনতে না পারার কি আছে? আপনি আমাদের শহরের মন্ত্রী, সেই দিন কলেজে ফুলের মালা পরিয়ে দিয়েছিলেন। কিন্তু আপনি বন্ধুর বিয়েতে এসেছেন মানে? শুভ ভাইয়া আপনার বন্ধু হয়। শুভ আমার বন্ধু হয়। আর আপনি যে সেই দিন আমাকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন সেটা মনে আছে আমার। তবে এখন বলুন, আপনি এখানে কি করছে? এইটা আমার বন্ধুর বাসা, শুভ ভাইয়ার সাথে যার বিয়ে হচ্ছে মানে তুলি, ও আর আমি ছোটবেলার বন্ধু, সেই জন্য এসেছি। কিন্তু আপনি আমার রুমে কি করছেন? এইটা আমার রুম। কি? এটা আপনার রুম? কিন্তু রুমের দরজা খেলা ছিল, তাই মনে করেছি এইটা আমার রুম। আসলে সরি, বুঝতে পারি নাই।
রীতি মেহেরাবকে দেখে নিজের ইমোশন নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু তাকে সেটা করতে হবে। যেই লোক তাকে নিজের বউ হিসাবে মেনে নেয় নাই, তার সাথে ভালো করে কথা বলা অসম্ভব। রীতি বলে, রুম খালি থাকলে কি ভিতরে চলে আসবে? দেখছেন না এই রুমে আমার জিনিস রয়েছে, যান এখনই চলে যান, আমার আপনাকে দেখতে ভালো লাগছে না, দয়া করে অন্য রুমে যান। আপনি এই রকম করে কথা বলছেন যেন মনে হচ্ছে আমাকে আপনি ঘৃণা করেন। আমি কি করেছি আপনার সাথে? শুধু ভুল করে রুমেই তো ঢুকেছি, তার জন্য কি এই রকম ব্যবহার করবেন? ভুলে যাবেন না আমি একজন মন্ত্রী। আপনি মন্ত্রী হয়েছেন বলে কি সালাম করে চলতে হবে? আপনি বিনা অনুমতিকে রুমে ঢুকেছেন, সেটা বলেছি, তাই দয়া করে বের হয়ে যান। আর বিয়ের কোনো অনুষ্ঠানে আপনি আমার সামনে আসবেন না, সহ্য হচ্ছে না আপনার চেহারা আমার, যান এখান থেকে। মেহেরাব শুধু অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে থাকে। মানে এই মেয়েটার মধ্যে এত অহংকার আসে কোথা থেকে? ভালো করে একটু কথা বলতে পারে না সে, এই শহরের মন্ত্রী, আর তার সাথে এই রকম ব্যবহার কি মেনে নেওয়া যায়? মেহেরাব বলে, ওকে চলে যাচ্ছি। কেমন মেয়ে আপনি, একটু ভালো করে কথা বলতে পারেন না? খুব ভুল হয়ে গেছে আপনার রুমে এসে, সরি ফর দ্যাট। সেদিন কলেজে ভালো গান করছিলেন, মনে করেছি খুব মিষ্টি মেয়ে হবেন, কিন্তু মেহেরাব কথাটা বলে চলে যায়। রীতি ওর যাওয়ার দিকে দেখে দরজা বন্ধ করে দেয়। রীতি দরজায় পিঠ ঠেলে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। তার একটু খারাপ ব্যবহারে মেহেরাব তাকে অহংকারী বলল, অথচ সে রীতির সাথে যা করেছে তাতে তাকে কি বলে ডাকা উচিত? রীতি শুধু এখন ওকে ঘৃণা করবে। মেহেরাব যতদিন এখানে থাকবে তার সামনে যাবে না, সবসময় তাকে এড়িয়ে চলবে। রীতি বলে, মেহেরাব, আপনার জন্য আমার জীবন আগে একবার খারাপ হয়েছে, আর সেটা খারাপ করতে পারব না। এই রীতির জীবনে মেহেরাব চৌধুরীর কোনো জায়গা নাই। রীতি কথাটা বলে চুপ করে চোখের জল ফেলে। মেহেরাব এই রকম মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার ফলে ভালো অপমানিত বোধ করে। মানে সত্যি, কেউ ওর সাথে এই রকম করতে পারে? যদি এটা অন্য কোনো মেয়ে থাকত তাহলে হয়তো ওকে মেরেই ফেলত, কিন্তু যেহেতু এটা রীতি, তাই কিছু বলে নাই। মেহেরাব যখন এইসব ভাবতে থাকে তখন শুভ ওর কাছে আসে আর বলে, মেহেরাব, তুই এখানে দাঁড়িয়ে তোকে না নিজের রুমে যেতে বলেছি? নিজের রুমে কি করে যাব? কোন রুম আমার সেটা আমি জানি না, ভুল করে অন্য রুমে চলে গেছি, সেখান থেকে একটা মেয়ে ধাক্কা মেরে বের করে দিয়েছে। মানে তোর জন্য আর কি কি সহ্য করতে হবে আমার? শুভ বুঝতে পারে মেহেরাবকে তার রুম দেখিয়ে দেওয়া উচিত ছিল। শুভ বলে, আরে বুঝতে পারি নাই, সব দোষ আমার, এখন চল তোকে তোর রুমে দেখিয়ে দেই। মেহেরাব আর শুভ ওর রুমে চলে যায়। মেহেরাব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে যায়, আর শুভ বিছানায় বসে থাকে। মেহেরাব ফ্রেশ হয়ে বের হয়ে আসলে মেহেরাব বলে, আচ্ছা একটু আগে ভুল করে একটা মেয়ের রুমে ঢুকে পড়ছিলাম, যা রাগ মেয়েটার, কে সেই মেয়ে? শুভ বুঝতে পারে মেহেরাব মনে হয় রীতির কথা বলছে। শুভ বলে, আরে ওর নাম হলো রীতি, তুলির ছোটবেলার বন্ধু। এই বিয়েবাড়িতে আমার কোনো শালি নাই, শুধু ওই মেয়ে আছে। আচ্ছা সত্যি করে বলতো মেহেরাব, রীতিকে দেখতে তোর কেমন লাগলো? মানে কত সুন্দর লাগছে ওকে? মেহেরাব তো আগে থেকে ওর মন রীতিকে দিয়ে দিয়েছে, আর ওর রূপের কথা কি বলবে, এক নজরে মেহেরাবের মন কেড়ে নিয়েছে। তবে শুভকে এসব কথা বলা যাবে না, কারণ ওর প্রতি কোনো বিশ্বাস নাই, পরে কি না কি করবে। মেহেরাব বলে, কেমন লাগছে মানে? যা ঝগড়া করল আমার সাথে মনে হচ্ছে আমি তার শত্রু। একটু ভুল করে রুমে ঢুকেছি বলে ম্যাডাম যা মেজাজ দেখালো, তার সাথে আবার অন্য কিছু করার কথা কি করে ভাবতে পারলি? মেয়ে তো না পুরো ধানি লঙ্কা। শুভ একটু অবাক হয় মেহেরাবের কথা শুনে। মানে এত রাগী না তো রীতি? একটু আগে ওর সাথে কথা হলো, ভালো ব্যবহার করেছে, তাহলে এত ঝগড়া করবে শুভ বলে, কোথায় ঝগড়াটে রীতি? একটু আগে ওর সাথে কথা হলো, কি সুন্দর মিষ্টি ব্যবহার। সত্যি মনে হয় তোর সাথে পুরানো কোনো শত্রুতা রয়েছে, সেই জন্যই এইরকম ব্যবহার করেছে। হতে পারে, মেয়েদের মনের কথা কে বলতে পারে। আচ্ছা চল একটু রেস্ট নিয়ে নেই, পরে আবার তোর মেহেদির অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মেহেরাব একটু রেস্ট নিয়ে নেয়, কিন্তু তার চোখে কখন ঘুম এসে পড়ে সেটা উনি নিজেও বুঝতে পারে না। বিকাল হয়ে গেছে, বাড়ি সাজানোর লোক চলে আসছে। মেহেরাব যাওয়ার পর রীতি আর রুম থেকে বাহির হয় নাই। কোনো যেন ইচ্ছে করছে এই রুমের ভিতরে থাকতে, এই সুন্দর বিকালের শান্ত পরিবেশ উপভোগ করতে। তুলির মেহেদির অনুষ্ঠানে সাজানোর লোক এসে যাবে, কিন্তু রীতি ওর রুমে একবারও আসে নাই। তুলি ঠিক করেছিল ওরা দুজনে একসাথে সাজবে, তাই তুলি রীতির রুমে যায়। তুলি দেখে রীতি বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তুলি বলে, কি রে তুই এখানে দাঁড়িয়ে, আর তোকে আমি কখন থেকে খুঁজে যাচ্ছি। পার্লার থেকে লোক এসে পড়েছে, আর বাড়িতে সব মেহমান এসে পড়েছে, চল আমার সাথে, আমরা একসাথে রেডি হব, চল। তুলি,
এখন আমার কোথাও যেতে ভালো লাগছে না, তুই যা, খুব বোরিং ফিল করছি আমি, তুই সাজ গিয়ে, আমি একটু এখানে থাকব। রীতি কথাটা বলে যেতে চায় নাই, কিন্তু তুলি তাকে জোর করে নিয়ে যায়। রীতি কি করবে, বাধ্য হয়ে তাকে যেতে হচ্ছে। রীতিকে পার্লারের লোকেরা সাজিয়ে দেয়। মেহরাব নিজের রুম থেকে একটা সুন্দর ড্রেস পরে বাহিরে বের হয়। বাড়িতে অনেক মানুষ, তাদের সাথে টুকটাক কথা বলছে। রীতি আর তুলি নিজেদের সাজ কমপ্লিট করে নিচে যায়। মেহরাব শুভর পাশে দাঁড়িয়েছিল। মেহরাব উপরে তাকিয়ে দেখে অবাক হয়ে যায়। ওর দৃষ্টি সরে না, কি সুন্দর লাগছে আজকে রীতিকে, কোনো পরীর থেকে কম না। মেয়েটা আবার তার মন চুরি করে নিয়েছে, পরের বারের মতো প্রেমে পড়ে গেল রীতির। মেহরাব শুধু দেখতে থাকে রীতিকে, অন্যদিকে রীতি তুলিকে বসিয়ে নিজে ওর পাশে বসে পড়ে। রীতির চোখ যায় হঠাৎ করে মেহরাবের দিকে, আর সে বুঝতে পারে মেহরাব তার দিকে কেমন করে যেন তাকিয়ে দেখছে। রীতির চোখে চোখ পড়তেই দুইজনের চোখের মিলন হয়। এরপর রীতি তার চোখ সরিয়ে নেয়, একটা লম্বা করে শ্বাস নেয়। রীতি মনে মনে বলে, এই লোকটা এই রকম করে আমার দিকে তাকিয়ে রয়েছে, কোনো কি সমস্যা এই লোকের, যেন মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। এই মেহরাব চৌধুরীর চরিত্রে সমস্যা রয়েছে, জানি না আর কি কি খারাপ গুণ রয়েছে ওনার মধ্যে। রীতি নিজ দিকে চোখ নামিয়ে রাখে, তবে মেহরাব এইবার চোখ নিয়ে নেয়। তুলিকে মেহেদি দেওয়া হয়। রীতিও নিজের হাত মেহেদি পরিয়ে নেয়, বেশ সুন্দর লাগছে তার হাত দুটোকে, একদম রঙিন হয়ে গেছে। তবে এখানে অনেক মানুষের মধ্যে রীতির খুব আনইজি ফিল হচ্ছে, তাই সে একটু দূরে গিয়ে বসে যায়। মেহরাব বলে, কি হলো, এখানে বসে আছেন কোনো? সবাই ওখানে আনন্দ করছে, আর আপনি এখানে? সবাই যদি ওখানে আনন্দ করছে তাহলে আপনি এখানে কি করেন? শুধু শুধু আমাকে বিরক্ত করা বন্ধ করুন, যান, চোখের সামনে থেকে চলে যান, আপনাকে সহ্য হচ্ছে না আমার। মেহরাব সব সময়ের মতো এই মেয়ের এমন ব্যবহারে অবাক হয়। মানে কি মনে করে নিজেকে? এই মেহরাব চৌধুরী কখনো কোনো মেয়ের সাথে নিজের ইচ্ছে তো কথা বলে নাই, সেই লোকটা তার সাথে কথা বলছে, আর এই মেয়েটা এই রকম করছে। মেহরাব বলে, আপনার আমাকে সহ্য হচ্ছে না, কোনো কি সমস্যা রয়েছে আমার মধ্যে? আর একটা কথা বুঝতে পারছি, সবার সাথে আপনি ভালো করে কথা বলছেন, কিন্তু আমার সাথে এইরকম রাগী কণ্ঠে কথা কোনো বলছেন? আমি কি আপনার শত্রু বা কোনো পূর্ব পরিচিত যে এত রাগ দেখাচ্ছেন? দেখুন, আপনার মতো এইরকম একটা মানুষের সাথে কথা বলার মতো মন মানসিকতা আমার নাই, দয়া করে এখান থেকে যান। আর কি বললেন, শত্রু না? আপনি আমার শত্রু না, কারণ রীতি এইরকম একটা বাজে আর চরিত্রহীন লোকের সাথে শত্রুতাও করে না। কি মানে আমি চরিত্রহীন? কি করেছি আমি আপনার সাথে এই রকম যাতে মনে হলো আমি চরিত্রহীন? শুধু সুন্দর করে কথা বলতে এসেছি, আর আমার চরিত্রে খারাপ না ভালো সেটা আপনি কি করে জানেন? আগে তো কখনো আমার সাথে আপনার দেখা হয় নাই। রীতি মেহরাবের এই কথাটা শুনে ওর দিকে দেখে। মানে আগে কখনো দেখা হয় নাই মানে কি? 2 বছর আগে বিয়ের দিন যখন রীতিকে কালো দেখে চলে যায়, তখন কি ওদের দেখা হয় না? মিথ্যাবাদী লোক একটা, নিজে বিবাহিত হয়েও সবাইকে বলে উনি এখনেন সিঙ্গেল, আর এখন রীতির সামনে নাটক করছে। রীতি বলে, দেখুন, আপনার নাটক দেখার মতো ইচ্ছা নাই আমার। নিজেকে কি মনে করেন? শুধু মিথ্যা কথা বলবেন আর আমি বিশ্বাস করব? আর 2 বছর আগে আমাকে আপনি দেখেন নাই, দেখেই তো চলে গিয়েছেন। এখন এতদিন পর নাটক করতে এসেছেন। আপনার সেই ভুলের জন্য আমার লাইফে কতটা কষ্ট করতে হয়েছে, সেই বিষয়ে কোনো ধারণা আছে আপনার? রীতির কথা মেহরাবের মাথার ওপর দিয়ে চলে যায়। কি বলছেন এইসব? 2 বছর আগে ওদের দেখা হয়েছিল মানে? রীতি আসলে কে? মেহরাবের কোনো কথা জিজ্ঞেস করার আগেই তুলির মা রীতিকে ডাক দেয়, আর রীতি সেখানে চলে যায়। মেহরাব বোভার মতো দাঁড়িয়ে রয়েছে। রীতি তুলির মায়ের কাছে যায় আর বলে, আন্টি, কিছু কি দরকার ছিল, কোনো ডাকলেন? জরুরি কিছু নিয়ে আসতে হবে? রীতি শোন না, ওপরে তুলির বিয়ের জন্য রাখা কিছু ভুল রয়েছে, সেই সব নিয়ে আসতে হবে। আসলে একটু পর অনুষ্ঠানের সব মেহমান চলে আসবে, তাদের ওপর ফুল ছিটিয়ে দিতে হবে, তাই একটু নিয়ে আসো। আচ্ছা আন্টি, সমস্যা নাই, বলুন ওপরে কোথায় রাখা আছে, আমি নিয়ে আসছি। রীতি সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। মেহরাব দেখে রীতি ওপরে যাচ্ছে, তাই সেও ওপরে যায়। তুলির মায়ের কথা মতো রীতি একটা রুম থেকে ফুল নিয়ে আসতে যায়। ঠিক তখন মেহরাব সেই রুমের ভিতরে ঢুকে পড়ে। হঠাৎ করে মেহরাব এইসব করে চলে আসার কারণে রীতি তার অবস্থা বুঝতে পারে না, তাই সে পড়ে যেতে থাকে। মেহরাব তাকে সেই সময় ধরে ফেলে, যার ফলে রীতির হাতে থাকা ফুলগুলো ঝুড়ি থেকে নিচে পড়ে যায়। রীতি বলে, কি করছিলেন আপনি? ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আর আপনি এখানে কি করেন মেহরাব? সমস্যা কি আপনার? যান এখান থেকে, কেউ দেখ ফেললে সমস্যা হবে। কেউ দেখবে না, কারণ সবাই এখন বিয়ের কাজে বিজি রয়েছে নিচে। আপনার সাথে আমার জরুরি কিছু কথা রয়েছে, যা বলার দরকার আছে, কিন্তু আমার আপনার কোনো কথা শোনার মতো মুড নাই, সেটা কি আপনি বুঝতে পেরেছেন? দিলেন তো সব ফুল ফেলে, আপনি শুধু সব কিছু নষ্ট করতে পারেন, এর চেয়ে বেশি না। রীতি এই কথাটা বলে ফুল তুলতে থাকে।
মেহেরাবও নিচু হয়ে ও সাহায্য করে। বেশ সুন্দর একটা মুহূর্ত কাটে ওদের একসাথে। মেহেরাব ফুলের পাপড়ি তোলার সময় রীতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মেয়েকে একটু সাজলে পরীর মতো লাগে, কিন্তু মেয়েটা সবসময় এই রকম শান্ত থাকে কোনো। রীতি বুঝতে পারে সামনে থাকা একটা মানুষের দুটো দৃষ্টি তার দিকে কেমন করে তাকিয়ে রয়েছে। তবে রীতির খারাপ লাগে নাই, বরং ভালো লেগেছে, কারণ তাকিয়ে থাকা মানুষটা তার স্বামী। রীতি ফুল তুলে নিয়ে যখন চলে যেতে যাবে তখন মেহেরাব ওর হাত ধরে ফেলে আর ফুলের ঝুড়িটা সামনে থাকা টেবিলে রাখে। মেহেরাব বলে, তখন আপনি কি কথা বলছিলেন রীতি? সত্যি করে বলুন, আপনি কে? কি পরিচয় আপনার? কি করে চিনি আমরা এসে অপরকে? বলুন রীতি। 2 বছর আগে আমার যতটুকু মনে আছে তখন মনে থাকার মতো একটা ঘটনা ঘটেছিল আমার, আর সেটা হলো আমার বিয়ে। তাহলে কি আপনি? রীতি হালকা হেসে জবাব দেয়, মেহেরাব, আপনি যার কথা বলতে গিয়ে থেমে গেলেন, আমি সেই রীতি, আপনার বিয়ে করা বউ, যাকে আপনি বিয়ের দিন বিয়ের আসরে রেখে চলে এসেছেন, কারণ সে কালো ছিল। আর আজ সেই মেয়ের দিকে আপনি এমন মধুর দৃষ্টিতে তাকিয়েছিলেন কারণ এখন আমি সুন্দর হয়ে গেছি বলে। কালো কখনো ছিলাম না আমি, একটু শ্যামলা ছিলাম, তবে বয়ের সাথে গায়ের রঙের পরিবর্তন হয়েছে। মেহেরাব এই কথা শুনে কি বলবে সেটা সে বুঝতে পারে না। মানে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা তার বিবাহিত বউ, এইটা তার বিশ্বাস হচ্ছে না। মেহেরাব বলে, এইসব কি বলছেন আপনি? রীতি, আপনি আমার বউ মানে? আর আমি 2 বছর আগে আপনি কালো বলে বিয়ে ভেঙে দিয়ে আসি নাই? আমি তো বিয়ে কখনো করতেই চাই। এইসব কি বলছেন আপনি? রীতি, আপনি আমার বউ মানে? আর আমি 2 বছর আগে আপনি কালো বলে বিয়ে ভেঙে দিয়ে আসি নাই? আমি তো বিয়ে কখনো করতেই চাই নাই। আব্বুর কথায় শুধু বিয়ে করতে রাজি হয়েছিলাম, কিন্তু তখন রাজনীতির নেতারা ঘোষণা দেয় যারা বিয়ে করবে তারা রাজনীতিতে ছাত্র দল হিসেবে থাকতে পারবে না, তাই বাধ্য হয়ে বিয়ে ভেঙে দেই। রীতি এই কথাটা শুনে অবাক হয়। মানে মেহেরাব তার রূপ দেখে বিয়ে ভেঙে দেয় নাই, সে নিজের কাজের জন্য বউ রেখে চলে গেছে। তাহলে রীতি এতদিন যা জানত তা কি ভুল ছিল? রীতি বলে, আপনার কথায় আমি বিশ্বাস করতে পারছি না। আর আপনি যে আমাকে চিনতে পারছেন না সেটা কি বিয়ের দিন আপনি আমাকে দেখেছেন? তারপরও এই নাটক কোনো করছেন? বলুন। বিয়ের মধ্যে আমি রাজি ছিলাম না, তাই পাত্রের ছবি দেখার কথা মাথায় আসে নাই, তাই আমি আপনাকে চিনতে পারছি না, কারণ আজ অবধি আমি আপনাকে কখনো দেখি নাই। আর আমি তো এইটাও জানতাম না যে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আগে। সেই দিন কলেজের অনুষ্ঠানে আপনার সাথে আমার প্রথম দেখা। বিশ্বাস করেন রীতি, সত্যি আমি এই সব কিছু জানতাম না। রীতি কি বলবে সেটা বুঝতে পারে না, তার জানা সকল বিষয় অজানা হয়ে গেছে। কিন্তু মেহেরাব তো তাকে রেখে বিয়ের আসরে রেখে চলে গেছে, সেটা তো ঠিক। রীতি বলে, আচ্ছা সত্যি, যা হোক না কোনো, আপনি আমাকে বিয়ে করে রেখে চলে গিয়েছিলেন, তখন কি একবারও ভেবে দেখছিলেন বিয়ে করে একটা মেয়েকে বাপের বাড়িতে রেখে যাওয়া মানে কি হতে পারে? বিয়ের আসর থেকে বর চলে গেলে তার পরিবারের মানুষকে কত কিছু সহ্য করতে হয়। আপনার কাছে শুধু আপনার কেরিয়ার বড় হয়ে গেল, একটা মেয়ের জীবন না। মেহেরাব সত্যি জানত না রীতির মতো এইরকম একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল। তখন তার বয়স কম ছিল, তার নিজের রাজনীতির ওপর অনেক মনোযোগী ছিল, তাই সে এত কিছু ভাবতে পারে নাই। তবে এখন বুঝতে পারছে তার আব্বু কোনো তার প্রতি রেগে থাকে। সত্যি, বিয়ের আসর থেকে বর চলে যাওয়ার পর একটা মেয়ের জীবনে অনেক সমস্যা হতে পারে। মেহেরাব বলে, রীতি, বিশ্বাস করুন, আমি সত্যি বুঝতে পারি নাই সেই দিন আমার চলে যাওয়ার ফলে এত বড় সমস্যা হতে পারে। আসলে এই মন্ত্রী হওয়ার জন্য আমি অনেক কষ্ট করেছি, তাই এত সহজে এই সুযোগ মিস করতে চাই নাই। দয়া করে আমাকে মাফ করে দিন। মেহেরাব, মাফ চেয়ে এখন কি হবে বলুন? এই 2 বছর মানুষের বলা কথা কি বন্ধ হয়ে যাবে? আমার আব্বুর সম্মান কি ফিরে আসবে? আর আপনার প্রতি আমার ফিলিংস কি ঠিক হবে? একটা মেয়ে তার বিয়ে, সংসার, স্বামী নিয়ে কত স্বপ্ন দেখে, সেটা যখন এক মুহূর্তে শেষ হয়ে যায়, জানেন কত কষ্ট হয়? আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি সব ঠিক করতে চাই। আপনাকে আমার বউ হিসেবে ঘরে তুলতে চাই, কারণ সেই দিন অনুষ্ঠানে আপনাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। আপনার গানের গলা, সেই মুগ্ধ করার মতো রূপ, সবকিছু আমাকে পাগল করে দিয়েছে। আই লাভ ইউ রীতি। নিজের প্রিয় মানুষের থেকে ভালোবাসি কথাটা শোনার পর আসলে কতটা আনন্দ হয় সেটা হয়তো কখনো বলে বুঝতে পারবে না কেউ। রীতি চোখে পানি নিয়ে মেহেরাবের দিকে তাকিয়ে থাকে। 2 বছর যেই মানুষটার জন্য অপেক্ষা করেছে তার থেকে আজকে ভালোবাসি কথাটা শুনতে পেয়েছে, আর সেই মানুষটা তার স্বামী। তবে রীতি বলে, দেখুন, ভালোবাসি কথাটা অনেক সুন্দর, কিন্তু সবার মুখে এই কথাটা মানায় না। আর এখন কোনো কিছু ঠিক হওয়া সম্ভব নয়, কারণ আমার আব্বু এখন আর আপনাকে মেনে নিবে না। আব্বু আপনার পরিবারের সাথে সকল সম্পর্ক শেষ করে দিয়েছে, আর আমার মনে এখন আপনার প্রতি কোনো ফিলিংস নাই। সো যা হয়েছে তা ভুলে যান। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। রীতি, আপনি শুধু মেহরাব চৌধুরীর ভালো রূপটা দেখেছেন, যে মেয়েদের সম্মান করে চলে, ভালো মানুষ। কিন্তু মেহরাব চৌধুরী কতটা রাগী আর খারাপ সেটা আপনি জানেন নন। শুনুন রীতি, আপনি আমার বউ, এই কথাটা ভুলে যাবেন। সো আপনি শুধু আমার,
আর আপনার আব্বুকে কি করে রাজি করাতে হয় সেটা আমি জানি। সো বউ হিসাবে মেহরাব চৌধুরীর ঘরে আসার জন্য অপেক্ষা করেন। আপনার এইসব কথায় আমি ভয় পাই না, আর আব্বুকে রাজি করালেও আমি আপনার কাছে আর ফিরে যাব না। আপনি সেই দিন নিজের কেরিয়ারের জন্য আপনি বিয়ের মধ্যে নতুন বউকে রেখে চলে গেলেন। পরে দেখা যাবে ভবিষ্যতে কখনো যদি আপাকে কেউ বলে আবার আমাকে ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দিবেন। আর 2 বছর আগের রীতি আর এখনকার রীতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সো এইসব অধিকার দেখানোর একদম চেষ্টা করবেন না। প্রথম কথা, আমি এখন আপনাকে ছেড়ে দিব না, কারণ আমি এখন আপনাকে ভালোবাসি। আর সেকেন্ড কথা, খুব ভালো করে মনে রাখবেন, আপনার প্রতি অধিকার আমার সব সময় থাকবে। আমি শুধু এই মেহরাব চৌধুরী, কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। রীতি মেহরাবের সাথে কথা বাড়াতে চায় নাই, তার দেরি হয়ে যাচ্ছে। তুলির মা হয়তো তার জন্য অপেক্ষা করছে। রীতি ফুল নিয়ে চলে যায়। মেহরাব সেখানে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারে আগে রীতির অভিমান ভাঙতে হবে, পরে অন্য কিছু। মেহরাব বলে, কালকে থেকে আপনাকে খুশি করার জন্য যা করার উচিত তাই করবে এই মেহরাব, কিন্তু আপনাকে নিজের করেই ছাড়বে, বাজি রইল। রীতি নিচে আসে, তুলির মাকে ফুল দেয়, তারপর তুলির সাথে বসে যায়। সবাই অনেক আনন্দ করছে, গান বাজনা সব হচ্ছে, কিন্তু রীতির এই সব বিষয়ে কোনো মন নাই। সে শুধু একটু আগের ঘটনার কথা ভাবছে। তুলি সেটা খেয়াল করে, তাই জিজ্ঞেস করে, কিরে, তোর কি হয়েছে? তখন থেকে চুপচাপ, কোনো কথা না। আরে গান বাজনা হচ্ছে, চল আনন্দ করি। বন্ধুর বিয়ের মধ্যে কেউ কি এইরকম করে বসে থাকে? রীতি একটা হাসি দিয়ে সবার আনন্দে সামিল হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু তার মনে শুধু ভয় রয়েছে। মেহরাব কি পারবে তার আব্বুকে রাজি করাতে? রীতি কি নিজের সংসারে ফিরে যেতে পারবে? মেহরাব কি সত্যি তাকে ভালোবাসে? এইরকম হাজার কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অনুষ্ঠানের পুরো সময় মাথায় এইসব চলতে থাকে তার। তবে এইবার নিজের রুমে যায় সে। কিন্তু রিসোর্টে অনেক মেহমান, তাই একদম রুম খালি নাই। তাই তুলির রুমে রীতি থাকবে সেটা ঠিক করা হয়েছে। আর এমনি 2 বন্ধু অনেক দিন ধরে গল্প করে নাই, তাই একসাথে থাকার কথা ভেবেছে। অন্যদিকে মেহরাব একবারও অনুষ্ঠানের সময় নিচে আসে না। বিষয়টা শুভর কাছে অদ্ভুত লাগে। শুভ রুমে গিয়ে দেখে মেহরাব সেখানে নাই। রাতে মেহরাব আসে। শুভ ওকে দেখে জিজ্ঞেস করে, মেহরাব, তুই কোথায় গিয়েছিলি? আর তোর হাতে এটা কি? কোনো প্যাকেট মনে হচ্ছে। কি আছে এতে? এতে আছে কিছু, যে বিষয়ে তোকে পরে বলবো, কিন্তু এখন ঘুমাতে যাই চল। সকালে অনেক কাজ রয়েছে, কালকে থেকে নতুন মিশন শুরু হবে। কি, কিসের মিশন? তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সত্যি করে বল, তোর মাথায় আসলে কি চলছে? আর সকালে তোর কি কাজ রয়েছে, গুনি? আরে তোর বিয়ে না, সেই জন্য অনেক কাজ রয়েছে। এখন এত কথা বলতে ভালো লাগছে না, চল ঘুমিয়ে পড়ি। আর কালকে একটা কাজের জন্য এই এলাকার রাজনীতিবিদের সাথে দেখা করতে হবে। বড় একটা কাজ আছে। মেহরাবের কোনো কথা শুভর মাথায় ঢুকে না, তবে কি করবে তাই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রীতির বাবা জামশেদ আর ওর মা ঘুমানোর জন্য তৈরি হতে থাকে। জামশেদ বলে, কি গো রীতির মা, তোমার কি রীতির সাথে কথা হয়েছে? ও কেমন আছে? বিয়ে বাড়িতে ঠিক করে এনজয় করছে কি? রীতির সাথে আমার কথা হয়েছে, ওখানে সব ঠিক আছে। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিন্তু কি করে বলবো? বিয়ের এত বছর পরও তোমার আমার সাথে কথা বলতে এত সমস্যা হয়? বলো, কি বলবে? আসলে পাশের বাসা শিমুলের মা রীতির জন্য একটা পাত্রের খোঁজ দেয়। পাত্র ইঞ্জিনিয়ার, বিদেশে থাকে, ভালো টাকা রয়েছে, পরিবারের অবস্থা ভালো। এখন তুমি কি বলো? আমি জানি না কি বলবো। আমার জন্য রীতির জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু এখন আবার নতুন করে জীবন সে শুরু করতেই হবে। আর দেখো তুমি রীতির সাথে কথা বলে কি বলে। সব দোষ মুরাদ আর ওর ছেলের। জীবনে কখনই ওদের মাফ করব না আমি। সকাল হয়ে যায়, ভোরের এক ফালি রোদ এসে পড়ে রীতির মুখের ওপর। ওর চোখ খুলে যায়। পাশে তাকিয়ে দেখ তুলি নাই। মনে হচ্ছে তুলি আগে থেকেই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে এত দেরি হয়ে গেছে কি করে ঘুম থেকে উঠতে, সেটা রীতি বুঝতে পারে না। মনে হয় কালকে রাতে এইসব বিষয় নিয়ে ভাবতে ভাবতে অনেক রাত করে ঘুমিয়েছে। রীতি বলে, আরে রীতি, তোর ঘুম থেকে উঠতে এত দেরি কোনো হলো? বিয়েবাড়িতে কত কাজ রয়েছে, সেই সব কাজে সাহায্য করতে হবে। আর এই তুলিটা, ওনার নিজে ঘুম থেকে উঠে চলে গেছে, কিন্তু আমাকে একবারও ডাকে নাই। কি যে বলবো ওকে। রীতি এইসব কথা বলতে থাকে, নিজেকে মনে মনে গালি দিতে থাকে। তবে হঠাৎ করে ওর চোখ যায় পাশের টেবিলে রাখা একটা প্যাকেটের ওপর। এইটা কালকে রাতে ঘুমানোর সময় দেখে নাই, কিন্তু এইটা কি? তুলির জন্য কেনা কোনো জিনিস মনে হয়। সেটা ভেবে রীতি প্যাকেট খুলে দেখে। প্যাকেটে একটা সুন্দর লাল শাড়ি আর চুড়ি ছিল, আর সাথে একজোড়া নূপুর। শাড়িটা দেখে রীতির বড্ড পছন্দ হয়েছে। ইচ্ছে করছে পরতে, কিন্তু মনে হয় শাড়িটা তুলির বিয়ের জন্য, তাই পরতে পারবে না। তবে রীতি খেয়াল করে সাথে একটা চিরকুট ছিল। রীতি আগ্রহ নিয়ে চিরকুট খুলে দেখে, সেখানে কিছু লেখা ছিল। রীতি পড়ে, এই সুন্দর শাড়ি আর নূপুর সবকিছু তোমার জন্য বৌজান। এই মেহরাব চৌধুরী 2 তৃষ্ণা ভরা চোখে তোমাকে এই লাল শাড়িতে দেখার জন্য অপেক্ষা করবে।
দয়া করে তুমি আমার জন্য এই শাড়ি পরি সেজে নিচে আসো। রীতি চিরকুটটা পরে অবাক হয়ে যায়। মানে মেহরাব তার জন্য এই শাড়ি আর সবকিছু কিনেছে? এটা তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মেহরাবের কাছ থেকে কোনো জিনিস উপহার পেতে পারে সেটা সে ভাবতে পারে নাই, কিন্তু তবু একটা শান্তি লাগছে। মেহরাবের দেয়া প্রথম উপহার তার জন্য। তাই রীতি শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহরাব নিচে দাঁড়িয়ে থাকে। সে শুধু সিঁড়ি দিয়ে রীতির আসার অপেক্ষা করতে থাকে। এখনও কোনো আসছে না রীতি। তাহলে কি রীতি মেহরাবের দেওয়া শাড়ি পরবে না? এইসব কথা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু মেহরাবের সব ভাবনা ভুল করে দিয়ে রীতি শাড়ি পরে নিচে আসে। মেহরাব সেটা দেখে হেসে বলে, এই না হলো আমার বউজান, কি সুন্দর লাগছে দেখতে, একদম আসমান থেকে নেমে আসা কোনো পরী। ও মেহরাব, এ তো সুন্দর বউকে তুই কি করে এতদিন দূরে সরিয়ে রাখতে পারলি? তবে এখন এই সুন্দর মায়াবী মেয়েটা শুধু আমার, এই মেহরাব চৌধুরীর। রীতি কালকে মেহরাবের উপর কত রাগ দেখালো, তাকে মেনে নিবে না বলল, কিন্তু এখন সকালে শাড়ি পরে চলে এসেছে। মেয়েটা এত বেহায়া হয় কি করে? নিজেই তার প্রিয় মানুষকে দূরে যেতে বলে, কিন্তু যখন সে দূরে চলে যায় তখন নিজেই তার কাছে গিয়ে ধরা দেয়। মেহরাব একটু কাছে গিয়ে দাঁড়ায়, রীতির পরে বলে, বউজান, আপনি কি জানেন আপনাকে দেখলে একটা অদ্ভুত শাস্তি লাগে মনের মধ্যে? যেন মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে বেশি লাকি মানুষ, যার কাছে এত সুন্দর বউ আছে। সবসময় আপনার রূপের কাছে আমি হেরে যাই, আর ভবিষ্যতেও হেরে যেতে চাই। মেহরাবের বলা প্রতিটা কথা রীতির মনের মধ্যে এক শীতল অনুভূতির প্রবেশ করিয়ে দেয়। এই লোকটা এত সুন্দর করে কথা বলতে পারে সেটা রীতি জানত না। কোনো যেন ওনার প্রতি একটা আলাদা মুগ্ধতা কাজ করছে। রীতি ইচ্ছে করছে মেহরাবের প্রতিটা কথা শুনতে। এই 2 বছর ধরে জমে থাকা সকল অভিমান মেহরাবকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে ভুলে যেতে। কিন্তু মেহরাবের করা অন্যায় রীতি ভুলে যায় নাই। রীতি বলে, আপনার এই মিষ্টি কথায় আমি গলে যাব না, বুঝতে পারলেন? আর আপনি কোন সাহসে এই শাড়ি চুড়ি আর নূপুর আমার রুমে রেখেছেন? যদি তুলি দেখে নিত তাহলে কি হতো? এত সাহস হয় কি করে আপনার? আমার সাহস সব সময় একটু বেশিই বউজান, কিন্তু একটা কথা বলুন, আপনি কোনো আমার দেওয়া শাড়ি পরলেন, ফেলে দিতে পারতেন, যেহেতু আপনি আমাকে ঘৃণা করেন। রীতি তার 2 নয়ন দিয়ে তাকায় মেহরাবের দিকে। দেখে কি সহজ করে বলে দিল তার দেওয়া উপহার ফেলে দিতে। রীতি যদি এত সহজে উপহার ফেলে দিতে কখনো পারবে না, কারণ এইটা তার স্বামীর দেওয়া উপহার। রীতি বলে, উপহার ফেলে দেন নাই, কারণ কারো দেওয়া কোনো কিছু আমি ফেলে দেয় না। আর এই শাড়ি পরেছি কারণ যদি তুলি এই শাড়ির কথা জিজ্ঞেস করত তাহলে কি বলতাম? এমনিতে আমার ভালো কোনো কাপড় ছিল না, তাই বাধ্য হয়ে এই শাড়ি পরেছি, এর চেয়ে বেশি কিছু না। মেহরাব ওর মিথ্যে কথা বলা দেখে হাসে। মেয়েটা কেমন তাই না? গুছিয়ে মিথ্যাও বলতে পারে না। মেহরাব জানে রীতি তার দেওয়া উপহার কখনো ফেলে দিবে না, তাই দিয়েছে। মেহরাব বলে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আর মিথ্যা বলতে হবে না। আমার একটা কাজ আছে, যার জন্য বাহিরে যেতে হবে আমার। আর আদর্শ স্বামীরা সবসময় কোথাও যাওয়ার আগে তার বউয়ের অনুমতি নিয়ে যায়। তাহলে বউজান, আপনি কি আমাকে অনুমতি দিবেন কোথাও যাওয়ার? মেহরাবের এই বউজান ডাক্তার রীতির মনের ভিতরে ঝড় তুলে দেয়। এই ডাক্তার জন্য কত অপেক্ষা করেছে সে। রীতি যতই শক্ত থাকার চেষ্টা করুক না কোনো, মনে মনে সে দুর্বল হয়ে যাচ্ছে মেহরাবের উপর। রীতি বলে, আপনি কোথায় যাবেন সেটা আপনি জানেন, আমি কি বলবো? যেখানে ইচ্ছে সেখানে যান। এই কথাটা এত তিক্ত করে বলার কি আছে? একটু মিষ্টি করে বললেও হতো। এখন এইরকম কথা সহ্য করছি, কিন্তু একবার শুধু আমার বাড়িতে আসুন, তখন কি করে ভালোবেসে স্বামীকে বিদায় দিতে হয় শিখিয়ে দিব। ওকে বাই বউজান, একটু পরে চলে আসব। যদি বেশি মিস করেন তাহলে ফোন দিবেন। বাই, আই লাভ ইউ। রীতি মেহরাবের কথা শুনে একটু লজ্জা পেয়ে যায়। কি যে হচ্ছে তার সাথে? মেহরাবের ওপর যত রাগ দেখানোর চেষ্টা করুক, কিন্তু পারছে না। এই লোকটার মিষ্টি কথায় সে গলে যাচ্ছে। রীতি বলে, রীতি, নিজেকে নিয়ন্ত্রণ কর, তুই এই লোকের কথায় গলে যাবি না। এখন কাজ করতে হবে, বিয়েবাড়িতে কত কাজ রয়েছে। এই তুলিকে প্রথমে খুঁজি। রীতি গিয়ে দেখে তুলি টেবিলে বসে রয়েছে, সেখানে ওর মাও রয়েছে। তুলি রীতিকে দেখে কিছু বলতে যাবে, এর আগে ওর পরনে শাড়িটা দেখে। এই শাড়িতে রীতিকে দারুণ লাগছে। তুলি বলে, রীতি, তোকে এই শাড়ি কে দিয়েছে বলতো? এত সুন্দর শাড়িটা আর কি দারুণ দেখতে লাগছে তোকে। আমার বিয়েতে সবাই আমাকে না দেখে তোকে দেখবে। কার পছন্দ এত সুন্দর যে তোকে এই শাড়ি দিয়েছে? তুলির কথায় রীতি একটু হাসে। মেহরাবের পছন্দ আছে বলতে হবে। সত্যি, শাড়িটা পরে রীতিকে দারুণ লাগছে। রীতি বিয়েবাড়ির বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে, যাতে তুলির মায়ের ভালো উপকার হয়। আর রীতি সব কাজে মোটামুটি ভালো পটু, তাই কোনো সমস্যা হয় নাই। মেহরাব একটা মিটিং করে সেই ব্রিজ নিয়ে। যেহেতু এটা সরকারি কাজ ছিল, তাই বেশি সমস্যা হয় নাই। তবে মেহরাব বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আর আজকে শুভ আর তুলির গায়ে হলুদ হবে। রীতি আর তুলি তৈরি হয়ে যায়। তবে রীতি মেহরাবকে একটু খোঁজে, কিন্তু লোকটা সেই কখন বের হয়েছে, এখনও বাড়ি ফিরে আসার কোনো ইচ্ছে নাই। রীতি কি করবে তাই নিজে রেডি হয়ে যায়। বেশ মিষ্টি দেখতে লাগছে তাকে, সুন্দর হলুদ শাড়িতে।
রীতি আর তুলি মিলে নিচে নামে। সেখানে অনেক মেয়েরা ছিল, তারাও এনজয় করতে থাকে। রীতি মেহরাব চৌধুরী কোথায়? ও, মেহরাব তো নিজের রুমে রেডি হচ্ছে। আসলে ওর একটা জরুরি কাজ ছিল, তাই ফিরতে দেরি হয়ে গেছে। কিন্তু তুমি হঠাৎ করে ওর কথা জিজ্ঞেস করছো? কোনো দরকার ওকে দিয়ে? না, তেমন কিছু না। তুমি যাও, তুলির পাশে গিয়ে বসো। রীতি কথাটা বলে চলে যায় উপরে মেহরাবের রুমে। সেখানে গিয়ে দেখে মেহরাব রুমে নাই। ওয়াশরুম থেকে পানি শব্দ আসছে, মনে হয় সেখানে। কিন্তু রীতি যে এখানে এসেছে, এসেছে। সেটা যদি মেহরাব জিজ্ঞেস করে তাহলে কি বলবে? তাই রীতি চলে যাবে ঠিক তখন পিছন থেকে মেহরাব ডাক দেয়, রীতি, আপনি এখানে কি করেন? কোনো দরকার ছিল আপনার রীতি? রীতি কথাটা শুনে থেমে যায়। সত্যি তার কি দরকার ছিল, কি বলবে? তবে একটা কিছু তো বলতে হবে। রীতি বলে, বিয়েবাড়িতে এত কাজ রয়েছে, ওইসব কি করবে? আর আপনি নাকি দুপুরে কিছু খাওয়া দাওয়া করেন নাই, সেই জন্য নিচে যেতে বলেছে সবাই। মেহরাব তেমন কিছু বলে না। সে এসে রীতিকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। এই রকম হঠাৎ করে মেহরাবের জড়িয়ে ধরার ফলে রীতির হৃদয়ে এক অজানা যুদ্ধ শুরু হয়ে যায়। মেহরাব আজকে প্রথম রীতির এত কাছে এসেছে। কথাটা ভেবে এক অদ্ভুত শান্তি লাগছে রীতি মনে। রীতি বলে, মেহরাব, কি করছেন? ছাড়ুন, যেতে দেন আমাকে। মেহরাব রীতির কথা কানে নেয় নাই। সে আরও শক্ত করে জড়িয়ে ধরে, রীতিকে একদম নিজের সাথে মিশিয়ে ফেলে। রীতির দম বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মেহরাব একটা শ্বাস ফেলে বলে, রীতি, আজকে সারাদিন অনেক টায়ার্ড হয়ে গেছি, একটু শান্তি চাই আপনার থেকে, দয়া করে জড়িয়ে ধরে রাখতে দেন। রীতি আর কোনো কথা বলে না, সেও মেহরাবকে জড়িয়ে ধরে। কি সুন্দর একটা দৃশ্য। এরকম করে কিছুটা সময় পার হয়ে যায়। এরপর মেহরাব রীতিকে ছেড়ে দেয়, তবে ওর গালে হাত রেখে বলে, রীতি, আমি যখন কাজ করে বাড়ি ফিরে আসব তখন কি সবসময় এই রকম করে জড়িয়ে ধরবেন? আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, বউজান। সব কিছু এত সহজ না মেহরাব, যতটা আপনি মনে করছেন। আমাদের এক হওয়া হয়তো ভাগ্য নাই, আর আব্বু কখনো আপনাকে আমার জীবনে ফিরে আসতে দিবে না। উনি আপনাদের পরিবারকে ঘৃণা করেন, আর মুরাদ আঙ্কেলের সাথে সব সম্পর্ক নষ্ট করে ফেলেছেন। তাই সব জোড়া লাগানো সম্ভব না। আমি জানি সেটা, কিন্তু আপনি টেনশন করবেন, আমি সব কিছু ম্যানেজ করে ফেলব। আব্বুকে রাজি করিয়ে খুব তাড়াতাড়ি আপনাকে আমার কাছে নিয়ে আসব, কারণ আপনি ছাড়া আর থাকতে পারছি না আমি। রীতি আর বেশি কথা বলে না, সে মেহরাবকে রেডি হতে বলে। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। রীতি নিজেও নিচে নেমে আসে। একটু পর মেহরাবও নিচে নামে। কনের গায়ে সবাই মিলে হলুদ মাখিয়ে দেয়। সবাই বেশ অনেক আনন্দ করছে। এখন সকলে নাচ গান করবে। তবে সবার মধ্যে তুলি বলে ওঠে, আচ্ছা, সবার আগে মেয়েদের মধ্যে রীতি আগে গান করবে। ও খুব সুন্দর করে গান গাইতে পারে। স্কুলের মধ্যে ওর চেয়ে ভালো গান কেউ গাইতে পারত না আগে। রীতি হঠাৎ করে নিজের গান গাওয়ার কথা শুনে অবাক হয়ে যায়। সে একটু মেহরাবের দিকে তাকিয়ে দেখে। মেহরাবও তাকে চোখ দিয়ে ইশারা করছে গান গাইতে, কিন্তু রীতি রাজি হয় না। তবুও তুলি জোর করে তাকে গান গাইতে পাঠায় আর বলে, শোন রীতি, এটা একটা হলুদের অনুষ্ঠানে, দয়া করে দেশের কোনো গান না গেয়ে রোম্যান্টিক কিছু কর। রীতি কি করবে? সে গিয়ে একটা গান শুরু করে, আমি এমন একটা তুমি চাই, এমন একটা তুমি চাই, যে তুমিতে আমি ছাড়া অন্য কেউ নাই। রীতির গানের গলা ঠিক কতটা ভালো সেটা মেহরাব খুব ভালো করে জানে। সত্যি, মেয়েটার গলায় মধুর মতো মিষ্টি সুর রয়েছে। উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গান শুনতে থাকে। মেহরাবও রীতির গানে বিভোর হয়ে যায়। তবে সবাই যখন ওর প্রশংসা করছিল তখন ও বেশ ভালো লাগে। মেহরাবের বেশ গর্ব অনুভব হয়। সত্যি, মেয়েটা বড্ড বেশিই ভালো। রীতি নিজের গান শেষ করে মেহরাবের দিকে তাকিয়ে দেখে। মেহরাব এত সুন্দর করে তার দিকে তাকিয়ে রয়েছে, সেটা দেখে বেশ লজ্জা করে তার। রীতির দুটো গাল পুরো লাল হয়ে গেছে। সত্যি দারুণ লাগছে তাকে। রীতি একটু হেসে চলে আসে, পরে তুলির সাথে বসে যায়। এখন তুলি আর শুভ নাচ করবে। সবাই তাদের জন্য হাততালি দেয়। মেহরাব এসে রীতির কাছে বসে আর বলে, বউজান, আমাদের 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, কিন্তু সত্যি বলতে এই অনুষ্ঠান দেখে আবারও বিয়ে করতে ইচ্ছে করছে। তাই ঠিক করেছি আবার বিয়ে করে ফেলব। চলুন তাড়াতাড়ি বিয়ে করি। আগে আপনি আমার আব্বুকে রাজি করান, পরে। এখনও আমার আব্বু জামশেদ খানকে আপনি চিনেন নাই। আপনার সাথে বিয়ে দিবে কি না জানি না, কিন্তু অবশ্যই মেরে কবরস্থানে পাঠিয়ে দিবে। আরে, সিনেমায় যদি শ্বশুর এত তাড়াতাড়ি তার মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যায় তাহলে মজা থাকে না। আর শ্বশুর মশাই জানে না তার মেয়ের জামাই কেমন, সো এত টেনশন করবে না। রীতি আর কোনো কথা বলে না। শুভ আর তুলির নাচ এনজয় করতে থাকে। সত্যি দুইজনকে বেশ ভালো লাগছে একসাথে। রীতি মনে মনে ভাবে, যদি সে আর মেহরাবও এমন করে বিয়ে করতে পারত তাহলে কত ভালো হতো। কিন্তু ওর আব্বু কি মেনে নিবে এই বিয়ে? রীতি আর বাবাকে ভালো করে জানে। রীতি বলে,
মেহরাব, আমি মন থেকে খুব করে চাই আমি আর আপনি যাতে এই রকম সুখী হয়, আমাদের একটা ছোট সংসার হোক। সবাই অনেক মজা করল হলুদের অনুষ্ঠানে। তবে কালকে যেহেতু বিয়ে, তাই তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ হয়ে যায়। সবাই নিজের নিজের রুমে চলে যায়, খাওয়া দাওয়া শেষ করে। মেহেরা আর রিতিকে পরে বিরক্ত করে নাই। রীতি যখন তুলির রুমে ঘুমাতে যাবে, তখন তুলি মুচকি মুচকি হাসতে থাকে। তুলিকে এরকম করে হাসতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? এরকম করে হাসার কি আছে? আমাকে দেখতে কি জোকারের মতো লাগছে তোর? না, তোকে দেখতে জোকারের মতো লাগছে না। তবে তুলি একটু রীতির সাথে মজা নেয়। আসলে মেহরাবের সাথে ওর কথা বলা সব দেখেছে সে। তবে রীতি যে কোনো ছেলের কাছে যেতে পারে সেটা তুলি ভাবতে পারে নাই। কিন্তু মেহরাবের সাথে ওকে বেশ ভালো মানায়। তুলি বলে, শোন, তোর ওই মন্ত্রী মেহরাব চৌধুরী কিন্তু দেখতে সত্যি সুন্দর। মনে হচ্ছে আমার বিয়ের পর তোর বিয়ে খাওয়া যাবে। বিষয়টা কিন্তু খারাপ হবে না। রীতি বুঝতে পারে তুলি সব খেয়াল করেছে। এখন যদি ওর সাথে এই বিষয়ে কথা বলে তাহলে ওকে লজ্জায় ফেলে দিবে। তাই বেশি কথা না বলে একটা হাসি দিয়ে বেডে শুয়ে পড়ে। সত্যি কি মেহরাব তার হবে না? শুধু একটা স্বপ্ন হয়ে থেকে যাবে? মেহরাবও বেডে শুয়ে এইসব ভেবে যাচ্ছে। অন্যদিকে শুভ বিভোর হয়ে ঘুমিয়ে রয়েছে। মানে নিজের বিশের আগের দিন কেউ এত ঘুমাতে পারে? মেহরাব মনে মনে বলে, যাই হয়ে যাক না কোনো, রীতিকে আমার জীবনে নিয়ে আসতে হবে। ওকে ছাড়া থাকা আমার জন্য সম্ভব না। আর রীতির বাবাকে একমাত্র আব্বু রাজি করাতে পারে। তাই এখন বাড়ি গিয়ে সেটাই করতে হবে। সকাল হয়ে যায়, বিয়ে বাড়িতে অনেক মানুষ। তুলির পরিবারের লোক রয়েছে, শুভর পরিবারের মানুষ মিলে বিশাল আয়োজন। দুই পরিবারের একসাথে বিয়ে হচ্ছে, তাই এত মানুষ হওয়া স্বাভাবিক। রীতি সকাল থেকে কাজ করছে। বেশ অনেক কাজ রয়েছে তার, যেহেতু বন্ধুর বিয়ে তাই। তবে এখন খাওয়া দাওয়া করার সময়। তুলিকে পার্লারের লোক সাজানোর জন্য চলে এসছে। রীতি উপরে যায় একটা কাজে, কিন্তু হঠাৎ করে কেউ একজন ওর মুখের সামনে একটা গ্লাস ধরে। রীতি দেখে সেটা মেহরাব। রীতি বলো, কি করছেন আপনি মেহরাব? সামনে থেকে সরুন, বাড়িতে অনেক মানুষ রয়েছে, কেউ দেখে ফেললে কি বলবে? আর আমার হাতে অনেক কাজ রয়েছে। জানি রীতি, আপনার হাতে অনেক কাজ রয়েছে, কিন্তু সেই সাথে একটু বিশ্রাম নিতে হবে। সকাল থেকে খেটে যাচ্ছেন, তাই আপনার জন্য এই ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসেছি, খেয়ে নেন। আর ওইদিকে সবাই খাওয়া দাওয়া করছে, আপনি খাবেন না? মেহরাব, এখন লেবুর শরবত খাওয়ার সময় নাই, অনেক কাজ রয়েছে, পরে খাবো। আর সকালে আমি বিস্কিট খেয়েছি, পরে খেয়ে নিব। চুপচাপ খাবার খেয়ে নেন। মেহরাব চৌধুরী তার বউকে এত কষ্ট করতে দিবে না। আর শুনুন না, বিয়েবাড়ির এত আয়োজন দেখে বিয়ে করতে ইচ্ছে করছে আমার। চলুন, বিয়ে করে ফেলি, পরে আপনার আব্বু মেনে নিতে বাধ্য হবে। কি বলেন, কেমন বুদ্ধি? খুব বাজে বুদ্ধি এটা। আমার আব্বু কখনো মেনে নিবে না এই বিয়ে। আর মাথার মধ্যে এইসব আজাইরা চিন্তাভাবনা বাদ দিয়ে কাজ করেন। আর দেন, পানি খেয়ে নিব। রীতি জানে এই লেবুর পানি না খেলে মেহরাব তাকে যেতে দিবে না, তাই সে খেয়ে নেয়। রীতি চলে যায়। মেহরাব একটু হাসে। সে জানে তার বউকে কি করে খাওয়াতে হয়। ঘরে অনেক কাজ রয়েছে, যা রীতি করে পরে খাবার খেয়ে নেয়। কারণ মেহরাব একটু আগে ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দেখে আর খাবার ইশারা করে, যা দেখে রীতি একটু ভয় পায়। সত্যি, মেহরাবের এই অধিকার খাটানোর বিষয়টা রীতির যথেষ্ট ভালো লাগছে। মেহরাব ওপর থেকে রীতির খাওয়া দেখে, এরপর নিজে রেডি হতে চলে যায়। দুপুর হয়ে গেছে, তুলিকে সবাই রেডি করিয়েছে। রীতি নিজেও রেডি হয়েছে বেশ সুন্দর করে, যেহেতু মেহরাব বলেছে। নিজেকে আয়নায় দেখে এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। তুলি বলে, কি রে, বিয়ে আমার, কিন্তু লজ্জা তোর করছে, কাহিনী কি? মেহরাব চৌধুরী তোকে একদিনে এত জাদুর কি করে করল বলতো? যেই মেয়ে ছেলেদের সাথে কথা বলা তো দূরের কথা, তার চেহারাও দেখত না, সে নাকি একজনের জন্য সেজেগুজে আজনার সামনে দাঁড়িয়ে রয়েছে। ভাবা যায়? তুলির কথাটা শুনে রীতি মুখের উপর থেকে হাত সরিয়ে ফেলে। পিছনে যে তুলি বসেছিল সেটা রীতি খেয়াল করে নাই। তবে রীতি বলে, কি এইসব আজব কথা? আমি কোনো লজ্জা পেতে যাব? টিপটা নড়ে গিয়েছিল, সেই জন্য ঠিক করার জন্য কপালে হাত দিয়েছি। তোর মাথায় সবসময় অদ্ভুত কথা ঘুরপাক খায়। নিজের বিয়েতে মনোযোগ দে ভালো করে। রীতি আর কথ্য বাড়ায় না, আর তুলিকে সবাই নিজে নিয়ে যায়। রীতিও সেখানে যেতে যায়। রীতি যখন উপর দিয়ে নিচে যাবে, তখন হঠাৎ করে কেউ একজন তার হাত ধরে নিজের রুমে নিয়ে আসে। সেটা মেহরাব ছাড়া আর কেউ হতে পারে না। সেটা রীতি খুব ভালো করে জানে। রীতি বলে, কি করছেন মেহরাব? হাত ছাড়ুন, কেউ দেখে ফেলবে। আর যেতে দেন, সবাই নিচে রয়েছে, ছাড়ুন। মেহরাব রীতির হাত ছাড়ে না, বরং আরো সুন্দর করে তার হাত ধরে রাখে। মেহরাব ওর কাছে নিয়ে আসে একদম রীতিকে, আর এক দৃষ্টিতে তাকিয়ে দেখে রীতির দিকে। মেহরাব বলে, বৌজান, আপনাকে সব কাপড়ে এত সুন্দর লাগে কি করে বলুন তো? চোখ সরাতে ইচ্ছে করে না, যতবার দেখি ততবার শুধু দেখতেই ইচ্ছে করে। আর এই 2 বছর আপনার এইসব কথা কোথায় ছিল? এখন একদিন আপনার এত ভালোবাসন এসে পড়ল। এইসব মিষ্টি মিষ্টি কথা দিয়ে জনগণকে ইমপ্রেস করতে পারবেন, কিন্তু এই রীতিকে না। বুঝতে পারলেন? শুনুন মিস রীতি, 2 বছর ধরে জমানো সব কথা এখন বলবো, বুঝতে পারলেন? আর মেহরাব চৌধুরী শুধু কথা বলে জনগণের মন জয় করতে পারে না, তার বউয়ের মনও জয় করতে জানে। সেটা আপনি দেখতে পারবেন। এইসব কথা কতজনকে বলেছেন শুনি? কয়টা প্রেমিকা ছিল আপনার? আপনি অনেক ভাগ্যবতী রীতি।
কারণ আপনার স্বামীর কোনো প্রেমিকই ছিল না। আসলে জীবনে তেমন কাউকে ভালো লাগে নাই। আর যদি বিশ্বাস না হয় তাহলে কলেজে গিয়ে জিজ্ঞেস করবেন। আমিও আপনার কলেজে পড়েছি। শুধু এই মেহেরাব চৌধুরী আপনাকে এত সুন্দর করে দেখে, এত ভালোবাসে, বুঝতে পারলেন? রীতি একটু হাসে মেহেরাব কথা শুনে। সত্যি তার ভাগ্য অনেক সুন্দর, যার জন্য মেহেরাবের মতো একটা মানুষ পেয়েছে সে। কোনো পুরুষ মানুষের প্রথম ভালোবাসা হওয়া সব মেয়ের ভাগ্য হয় না। রীতি মেহেরাবের দিকে তাকিয়ে দেখে। লোকটা বলে তাকে নাকি সুন্দর লাগে, কিন্তু নিজে কতটা সুন্দর সেটা নিজেও জানে না। একটা পুরুষ কি করে এত সুন্দর হতে পারে তা মেহেরাবকে না দেখতে রীতি জানত না। মেহেরাব আর রীতি কথা বলতে থাকে। তখন মেহেরাবের ফোনে কল আসে। মেহেরাব ফোন রিসিভ করে দেখে তার মায়ের কল। মনে হয় তার জন্য টেনশন করছিল। মেহেরাব বলে, আপনার শাশুড়ির ফোন, কথা বলতে চান? না, একদম না। কেমন বউ আপনি, 2 বছর ধরে শাশুড়ির কোনো খোঁজ নেন না। এখন যখন শাশুড়ি নিজে ফোন করছে তখন তার সাথে কথা বলতে চান না? সত্যি আমার বউ এই রকম হিংসুটে হবে ভাবতে পারি নাই। মেহেরাবের কথা শুনে রীতি একটু ওর দিকে দেখে। মেহেরাব ফোন রিসিভ করে ওর মাকে বলে, হ্যাঁ আম্মু বলো, কি করো তুমি? মেহেরাব, তুমি বিয়েতে কেমন এনজয় করছো আর ওখানে পৌঁছে একটা ফোনও করো নাই, সব ঠিক আছে না? আরে আম্মু টেনশন করো না, সব ঠিক আছে। আর তোমার ছেলের মন মেজাজ এখন আগের চেয়ে বেশি ভালো রয়েছে, কারণ তার খেয়াল রাখার জন্য অনেক মানুষ রয়েছে। আর বাড়িতে ফিরে তোমাকে একটা সারপ্রাইজ দেব। অবশ্য আব্দু আরও বেশি খুশি হবে বিষয়টা জেনে। কি সারপ্রাইজ নিয়ে আসবে সত্যি কি বলো? আরে আম্মু সেটা আসলেই দেখতে পারবে। এখন ফোন রাখি, বিয়েবাড়িতে আমার অনেক কাজ রয়েছে, পরে ফোন করব। আপনি আম্মুকে মিথ্যে কথা কোনো বললেন? এই বিয়েবাড়িতে আপনার কি কাজ শুনি? কিছু করেন নাই আপনি। এই যে আপনাকে সময় দিচ্ছি, এইটা কি কম নাকি? একজন আদর্শ স্বামী হিসেবে সবার আগে নিজের বউকে সময় দিতে হয়। আর বাসায় ফিরে গেলে নিজের রাজনৈতিক কাজে অনেক বিজি হয়ে যাব, তখন কি এত সময় দিতে পারবো? তাই ঠিক করেছি এই সময়টা শুধু আমার বউয়ের। আপনার কাজ নাই থাকতে পারে, কিন্তু আমার আছে, যেতে দেন আমাকে। নিচে সবাই অপেক্ষা করছে আমার জন্য। জ্বরের বাড়ির লোককে আপ্যায়ন করতে হবে। আমিও বরের বাড়ির লোক, আমাকেও আপ্যায়ন করেন। রীতি মেহেরাবের আর কোনো কথা শুনে নাই, সে নিচে চলে আসে। এরপর তুলির সাথে বসে। শুভর সাথে যদিও এই বাড়িতে একসাথে বিয়ে ঠিক করা হয়েছে, তবে বরের গাড়ি একটু দূর থেকে আসবে, যাতে সবাই এনজয় করতে পারে। তাই শুভকে একটু দূরে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে তাকে নিয়ে আসা হবে। কিন্তু এই মেহেরাবা ওর সাথে যায় নাই। শুভ কি এখানে ওকে রীতির সাথে প্রেম করার জন্য নিয়ে এসেছে? শুভর গাড়ি রিসোর্টে পৌঁছে যায়। আসলে খুব একটা বেশি দূরে যায় নাই, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছে। সবাই বরের গাড়ি এসে পড়েছে বলে চিৎকার করতে থাকে। রীতি আর তুলির বাকি কাজিনরা সবাই শুভকে নিয়ে আসতে যায়। বিয়ের দিন বরের গেট ধরতে, তার সাথে মজা করবে, এই সব না থাকলে কি বিয়েবাড়ি জমে ওঠে? রীতিরা সবাই বিভিন্ন মিষ্টি নিয়ে শুভকে বরণ করে নেয়। আর অবশ্যই গেটে ঢুকে পড়ার সময় টাকা দিতে হয়েছে। শুভকে তুলির পাশে বসানো হয়। কি মিষ্টি লাগছে দুইজনকে দেখতে। সবাই ওদের ছবি তুলতে বিজি হয়ে গেছে। রীতি কিছু ছবি তুলে, সাথে মেহেরাবও। বিকালের দিকে বিয়ে শেষ হয়ে যায়। সবাই মিলে ওদের বাসর ঘর সাজিয়ে দেয়, পরে ওদের রাতে সেখানে থাকতে দেয়। রীতির সামনে পরীক্ষা রয়েছে, তাই তাকে কালকে চলে যেতে হবে। আর মেহেরাবও রাজনীতি নিয়ে অনেক কাজ আছে। সামনে তার ব্রিজ বানানোর জন্য সরকার থেকে অনুমোদন দিয়েছে, তাই মেহেরাবও আর বেশি দিন থাকতে পারবে না। কিন্তু রীতিকে ছেড়ে যেতে তার ইচ্ছে করছে না। বিয়ের পর মেহেরাবের সাথে আর তেমন কোনো কথা হয় নাই রীতির। অনেক মানুষ ছিল, তাই কথা বলা সম্ভব হয় নাই। রীতি এখন তুলির ঘরে। আজকে তুলি আর শুভর বাসর রাত, তাই তুলি রীতির সাথে নাই। রীতির এখন এক রুমে থাকতে বিরক্ত লাগছে। যদিও বাড়িতে সে সবসময় একাই থাকত, তবুও 2 দিনে অভ্যাস হয়ে গেছে। রীতি দেখে জগে পানি নাই, তাই নিচে পানি নিয়ে আসতে যায়। রীতি যখন পানি নিয়ে আসতে যাবে, তখন কেউ একজন পিছন থেকে তাকে জড়িয়ে ধরে। রীতি বলে, কি করছেন মেহেরাব? ছাড়েন, বাড়িতে অনেক মানুষ রয়েছে, কেউ দেখে ফেলবে। মেহেরাব ভাবতে পারে নাই রীতি তাকে চিনে ফেলবে। সে তো ঠিক করেছিল রীতিকে একটু ভয় দেখাবে, কিন্তু কি হলো? মেহেরাব বলে, আপনি কি করে বুঝতে পারলেন এটা আমি তো কোনো কথা বলি নাই, না নিজের মুখ আপনাকে দেখিয়েছি। রীতির জন্য মেহেরাবকে চিনা এখন খুব সহজ, কারণ তার গায়ের গন্ধ এখন রীতি চিনে। আর এই বাড়িতে রীতিকে জড়িয়ে ধরার মতো সাহস মেহেরাব ছাড়া আর কারো নাই। রীতি বলে, মেহেরাব, এই পুরো বিয়ে বাড়িতে মেহেরাব চৌধুরীর বউকে জড়িয়ে ধরার সাহস কার আছে? শুধু মেহেরাব চৌধুরী নিজে ছাড়া। আর এমনিতে নারী তার প্রিয় মানুষের টাচ কখনো ভুলতে পারে না, তাই আপনাকে চিনতে পারা আমার জন্য খুব সহজ।
মেহেরাব রীতির মুখে বউ কথাটা শুনে অবাক হয়, মানে রীতি সব স্বীকার করে নিয়েছে। মেহেরাব বলে, বাহ, কালকে থেকে আমি আপনাকে বউ বউ বলে ডেকে ডাকছি, কিন্তু আপনি মেনে নিতে রাজি হন নাই। তবে আজকে নিজে নিজেই বলছেন সে আপনি মেহেরাব চৌধুরীর বউ। কি হলো, এত তাড়াতাড়ি রাজি কি করে হয়ে গেলেন বলুন? শুনুন, আমি কখনো বলি নাই যে আমি রাজি হয় নাই। 2 বছর আগে থেকে আমি রাজি ছিলাম। আব্বু যখন আপনার ছবি নিয়ে এসে দেখিয়ে বলেছিল ওর সাথে তোর বিয়ে হবে, তখন থেকে রাজি হয়ে বসে আছি। কিন্তু আপনি আমাকে রেখে চলে গেলেন। এরপর সেই দিন কলেজে শেষ দেখেছিলাম আপনাকে। আমি তো শুধু আপনার ছিলাম সব সময়, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। এতে কার দোষ রয়েছে? সরি রীতি, জানি এই সব কিছুর পিছনে আমার দোষ রয়েছে। আসলে 2 বছর আগে নিজের কেরিয়ার নিয়ে অনেক বিজি ছিলাম, তাই একবারও আপনার বা আব্বুর কথা ভেবে দেখি নাই। সেই দিন বিয়ের আসর থেকে চলে আসার পর আব্বু আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, আর আজ অবধি ভালো করে কথা বলে নাই। সেই দিনের পরে আমি আপনাদের অনেক খুঁজেছি, কিন্তু পাই নাই। সব দোষ আমার। সেই দিন বিয়ে থেকে আপনি চলে যাওয়ার পর সেখানে থাকা মানুষজন আব্বুকে বাজে কথা শোনাতে থাকে, আর আমাকে বলতে থাকে অপয়া। আমার মধ্যে কোনো দোষ ছিল যার জন্য জামাই চলে গেছে, এই সব অনেক কিছু। যার ফলে আব্বু বাসা পরিবর্তন করে আমরা অন্য কোথাও চলে যাই। পরে সেখানে অনেক দিন থাকি। পরে আব্বুর চাকরির জন্য এই জায়গায় আসি। সেই দিন যখন আপনাকে কলেজে দেখেছি, এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গিয়েছিল। আমার কাছে 2 বছর পর নিজের স্বামীকে চোখের সামনে দেখছি। সরি রীতি, আমার ভুলের জন্য আপনাকে কত কথা শুনতে হয়েছে। তবে টেনশন করবেন না, এখন আপনাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব, প্রমিস। রীতি আর মেহেরাব কথা বলে ওদের রুমে চলে যায়। পরে দুইজনে ঘুমিয়ে পড়ে। সকালে শুভদের বাড়ির থেকে বৌভাতের অনুষ্ঠান হয়। সেটা শেষ করে রীতিকে ফিরে যেতে হবে। তুলি বলে, আচ্ছা, বুঝতে পারছি তোর সামনে পরীক্ষা রয়েছে, এর জন্য কি আর একটা দিন কি থাকা যায় না? সবাই থাকছে আর তুই থাকবি না, একা একা এতটা রাস্তা কি করে যাবি শুনি? আরে তোকে টেনশন করতে হবে না, আমি চলে যেতে পারবো, সমস্যা হবে না। আর আমি পরীক্ষা নিয়ে কতটা ভাবি সেটা তো তোর জানা। শুভ দেখে মেহেরাবও ব্যাগ নিয়ে এসে পড়েছে। শুভ বলে, মেহেরাব, তুই কোথায় যাবি? আর তোর হাতে ব্যাগ কোনো? আরে শুভ, কি আর করার বল, একটা জরুরি কাজ রয়েছে যার জন্য যেতে হবে। একটা শহরের মন্ত্রী আমি, এইটা বুঝতে চেষ্টা কর। তুলি রীতির জন্য টেনশন হচ্ছে, কারণ সে একা একা যাবে। কিন্তু এখন যখন মেহরাব তার সাথে যাবে সেটা নিয়ে তাহলে বেশি চিন্তা করে না। তুলি বলে, ও আচ্ছা রীতি, এই তোর জরুরি পরীক্ষা? আগে বলবি তো, তাহলে তোকে এত জোরাজুরি করতাম না, বলে দিতাম চলে যেতে। রীতি তুলির কথা বুঝতে পারে। শুভও জানে মেহরাব আর রীতি একসাথে যাবে। এখানে আসার পর মেহরাবের চোখে রীতির জন্য সেই ভালোবাসা দেখেছে সে। শুভ বলে, আচ্ছা, তোমাদের যখন জরুরি কাজ রয়েছে তাহলে চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। আর মেহরাব, আমি কিন্তু 2 দিন পরে আমেরিকা চলে যাব, তার আগে যাতে বিয়ের দাওয়াত খেতে পারি। ওকে, তাড়াতাড়ি বিয়ের আয়োজন দেখতে চাই। মেহরাব আর রীতি দুইজনে লজ্জা পায় কথাটা শুনে। তবে রীতি সত্যি মেহরাবের সাথে যাবে। আর কালকে মেহরাব বলে দিয়েছে ওরা এক গাড়িতে যাতে। এই এতটুকু রাস্তা একা একা রীতি যেতে পারবে না। শুধু আর তুলি ওদের বেদায় দিয়ে গাড়িতে তুলে দেয়। রীতি ওঠে বসে গাড়িতে। সত্যি বলতে মেহরাবের সাথে প্রথম গাড়িতে যাওয়া হচ্ছে তার। মেহরাব রীতির এই চুপ করে বসে থাকার বিষয়টা খেয়াল করে, যদিও রীতি একটু শান্ত থাকে সব সময়। তবে ওরা দুইজনের কাছে সবকিছু স্বাভাবিক লাগলেও ড্রাইভারের কাছে লাগে নাই, কারণ ড্রাইভার কোনোদিন মেহরাবের গাড়িতে কোনো মেয়েকে দেখে নাই। তাই হঠাৎ করে রীতিকে দেখে জিজ্ঞেস করে, স্যার, একটা কথা জিজ্ঞেস করি, মানে এই মেয়েটা কে হয় আপনার? আপনাদের বাড়িতে এত বছর ধরে কাজ করছি, কোনোদিনতে কোনো মেয়েকে আপনার গাড়িতে দেখে নাই, তাই হঠাৎ করে এই মেয়ে উঠল, এই মেয়ে কে হয়? ড্রাইভারের কথাটা শুনে রীতি মেহরাবের দিকে দেখে। মেহরাব একটু হাসে, পরে বলে, মিজান, আসলে বয়স তো আর কম হলো না। এতদিন ধরে রাজনীতির কাজের জন্য বিয়ে, বউ, সংসার এইসব নিয়ে মাথা ব্যথা করি নাই, কিন্তু এখন যখন মন্ত্রী হয়ে গেছি আর কাউকে পছন্দ হয়ে গেছে, তাই বিয়ে করে নিব ভাবছি। এখন বুঝতে পারলে এই পাশে থাকা মেয়েটাকে? মেহরাবের কথা শুনে রীতি মাথা নিচু করে ফেলে। এই রকম করে কে পরিচয় করিয়ে দেয়? আর রীতি চায় না এখন কাউকে ওদের বিষয়ে জানাতে। কিন্তু মেহরাব এইসব বুঝতে পারলে তো? ড্রাইভার একটু পিছনে ফিরে দেখে মেয়েটার দিকে কোনো যেন পরিচিত মনে হচ্ছে। ড্রাইভার বলে, স্যার, আগে বলবেন না উনি আপনার প্রেমিকা? তবে যাই বলেন স্যার, আপনার পছন্দ আছে বলতে হবে। ম্যাডাম কিন্তু দেখে বেশ সুন্দরী, এই না হলে মন্ত্রীর চোখ, সঠিক জিনিস ঠিক খুঁজে বের করতে জানে। মেহরাব এই কথাটা শুনে বেশ গর্বিত বোধ করে। তবে রীতি কিছু বলে না। এই লোকটার জন্য কত লজ্জায় পড়তে হবে কে জানে। গাড়ি তার নিজের গতিতে চলতে থাকে। রীতি বাহিরে তাকিয়ে বিভিন্ন জিনিস দেখতে থাকো, আর মেহরাব তার পাশে থাকা সুন্দরী মেয়েকে দেখে। এই মেয়েটা তার বউ।
পৃথিবীতে এই মানুষটার হাত ধরে সে বলতে পারবে এই মানুষটা আমার, যে সবসময় আমার সাথে থাকবে। মেহরাব গাড়ির মধ্যে থাকা রীতির হাত ধরে। রীতি এই দিকে ফিরে মেহরাবকে একটু চোখ দিয়ে ইশারা করে। মেহরাব কিছু বলে না। রীতি আবার জানালা দিয়ে তাকিয়ে দেখে বেশ অনেক দূরের রাস্তা, তাই রীতির ঘুম পেয়ে যায়। রীতি একটু মেহরাবের কাছে গিয়ে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। মেহরাব প্রথম অবাক হলেও পরে বেশ মিষ্টি একটা হাসি দিয়ে তার বউয়ের মাথায় হাত বুলিয়ে দেখে। বাহিরে সুন্দর একটা বাতাসে রীতির চুল উড়ে যাচ্ছে, আর মেহরাব সেই চুলকে কানের পিছনে গুজে দিচ্ছে। রীতি শান্তিতে ঘুমিয়ে পড়ে। বেশ অনেক সময় পর তারা শহরে পৌঁছে যায়। রীতি ঘুম থেকে উঠে পড়ে। রীতি বলে, আমরা যেহেতু শহরে এসে পড়েছি, তাহলে আমি গাড়ি থেকে নেমে যাই, বাকি রাস্তা একা যেতে পারবো আমি। নেমে যাবেন মানে? এখনও অনেক দূরে রয়েছে আপনার বাসা, আপনাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসি, পরে আপনি চলে যাবেন। না না মেহরাব, এইটা করা যাবে না। এই শহরের সবাই আপনাকে চেনে, তাই কেউ যদি আমাকে আপনার গাড়ি থেকে নামতে দেখে তাহলে সমস্যা হবে। আর এখনও আমন্দের বিষয়ে কাউকে কিছু জানানো হয় নাই, তাই আমি আসি, আর পৌঁছে আপনাকে ফোন করব। বাই। মেহরাব আর কোনো কথা বলে নাই। সে রীতির কথাটা বুঝতে পারে। সত্যি ওর অপোজিশন পার্টির কেউ দেখলেও পেঝামেলা হতে পারে। মেহরাব নিজের জন্য রীতির কোনো সমস্যা হোক সেটাও চায় না। তবে খুব তাড়াতাড়ি রীতিকে নিজের বাড়িতে বউ হিসাবে নিয়ে আসবে। তখন কারো দেখে ভয় পাবে না, বরং সম্মানের সাথে পরিচয় করিয়ে দেবে। এইটা তার বউ। মেহরাব বলে, ওকে, সাবধানে যাবেন, আর কোনো সমস্যা হলো ফোন করবেন। ওকে, বাই। রীতি মেহরাবকে বিদায় দিয়ে গাড়ি থেকে নেমে যায়। সামনে থাকা একটা রিকশা ভাড়া করে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সত্যি এই বিয়েতে থাকা কিছুদিন তার কাছে অনেক মধুর হয়ে থাকবে। যদি বিয়েতে না যেত তাহলে হয়তো মেহরাবকে সে কখনো ফিরে পেত না। রীতি মনে মনে বলে, ধন্যবাদ মেহরাব, আমার জীবনে ফিরে আসার জন্য। বিশ্বাস করেন, এই 2 বছর ধরে আমার মুখে কোনো হাসি ছিল না, কিন্তু আজ আমি অনেক খুশি। শুধু সব ঠিক হয়ে যায় যেন, আমরা যাতে একসাথে সুখে থাকতে পারি। বড্ড বেশি ভালোবাসি আপনাকে মেহরাব, আমি অনেক বেশি। রীতি এইসব কথা ভাবতে ভাবতে নিজের বাড়িতে পৌঁছে যায়। রিকশা থেকে নামে, পরে ভাড়া মিটিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ঘরের বেল বাজায়। এই রাতে কে আসতে পারে এইটা বুঝতে পারে না রীতির মা। রত্না বেগম দরজার খুলে দেখে রীতি এসে পড়েছে। উনি বলে, আরে রীতি, তুমি এসে পড়েছ? আজকে না অনুষ্ঠান ছিল তুলির বাসায়? তাহলে আর আসার আগে আমাকে একটা ফোন করবে না? রীতি তার মাকে বলে তার পরীক্ষা ছিল, সেজন্য চলে আসতে হয়েছে। রত্না বেগম আর কথা বাড়ায় না। মেয়েটা এত দূর থেকে জার্নি করে এসেছে, এইটা তার জন্য অনেক। রত্না বেগম বলে, আচ্ছা রীতি, তুমি এখন রুমে গিয়ে ফ্রেশ হও, ঠিক আছে? রীতি মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে যায় রুমে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে মেহরাব ফোন করেছে। এই লোকটা একটু শান্তিতে থাকতে দেবে না, তাকে এই কয়েক মিনিটের মধ্যে কি ফোন করতে হয়। রীতি কল দেয় আর বলে, কি হয়েছে মেহরাব, আপনার এতবার কল কোনো দেন? বাহিরে ছিলাম, সেখানে আম্মু ছিল। উনি যদি জানতে চাইতেন কে ফোন দিয়েছে তাহলে কি বলতাম শুনি? তো দোষ কি আমার? কতক্ষণ আগে গিয়েছেন বাড়িতে, এখনও পৌঁছাতে পেরেছেন নাকি? সেটা নিয়ে কি টেনশন হয় না? আর ফোন ধরছিলেন না, তাই বাধ্য হয়ে এত ফোন করতে হয়েছে, সরি। রীতি বুঝতে পারে মেহরাব অভিমান করেছে, তাই সে বেশি কথা বলে না। মেহরাব নিজের বাড়িতে গিয়ে সোজা ওর বাবার কাছে যায়। ওর বাবা নিজের রুমে বসে রয়েছে, মেহরাব সেখানে যায়। মেহরাব বলে, আব্বু, তুমি 2 বছর আগে যেই মেয়ের সাথে বিয়ে দিয়েছিলে রীতি নামের, তাকে আবার বিয়ে করতে চাই আমি। রীতিকে আমি ভালোবাসি আব্দু। মুরাদ চৌধুরী হঠাৎ করে এই কথা শুনে কি রিয়াকশন দিবে সেটা ভুলে গেছে। এই রকম করে কে বলে? মুরাদ বলে, এই সব কী বলছো তুমি মেহরাব? হঠাৎ করে রীতিকে বিয়ে করবে মানে? তুমি তো 2 বছর আগে ওকে রেখে নিজের কেরিয়ারের জন্য চলে এসেছিলে, এখন ওকে আবার কোনো বিয়ে করবে? আর এখন হয়তো রীতির অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। রীতির কোথাও বিয়ে হয় নাই, ও এখনও আমার বউ। আর 2 বছর আগে যা হয়েছে তা হয়েছে। আমি এখন আমার বউকে ফিরে পেতে চাই, তাই তোমার বন্ধুর বাড়ি থেকে আমার বউকে নিয়ে আসো। রীতিকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওর যদি বিয়ে হয়ে যায় অন্য কোথাও, তাহলে কিন্তু আমি দেবদাস হয়ে মদ খেয়ে ঘুরে বেড়াবো। তাড়াতাড়ি বউ নিয়ে আসো, আমার বউ লাগবে। মুরাদ চৌধুরী ছেলের হঠাৎ করা এই আবদার শুনে অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। আর তার এই ছেলে বউ বউ করে এরকম পাগল হতে পারে, উনি সেটা ভাবতে পারেন নাই। বাবার সামনে বলছে বউ ছাড়া সে থাকতে পারবে না। যদি এত ভালোবাসা ছিল তাহলে আগে কোনো বলে নাই। এখন জামশেদ তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই তাকে রাজি করানো অসম্ভব। মুরাদ চৌধুরী মেহরাবকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেহরাব কোনো কথা শুনবে না। তার রীতিকে দরকার, শেষ কথা। মেহরাবের মা ও ছেলের এমন কাণ্ড দেখে অবাক। যেই ছেলে বিয়ের নাম শুনতে পেত না, আজ সেই ছেলে বিয়ের জন্য এমন করছে। হঠাৎ করে তার ছেলের কি হলো উনি সেটা বুঝতে পারছেন না। মেহরাব বলে, তুমি কালকে যাবে রীতির বাড়িতে, আর জামশেদ আঙ্কেলের সাথে কথা বলে আমার বউকে নিয়ে আসবে। আমি বউ ছাড়া আর থাকতে পারবো না, তাই কালকে তুমি যাবে আব্দু।
মুরাদ চৌধুরী কি বলবে সেটা বুঝতে পারে না। উনি শুধু একবার মেহরাবের মুখের দিকে তাকিয়ে দেখে, আর একবার ওর মায়ের দিকে। কি বলছে তার ছেলে এইসব? তবে মুরাদ চৌধুরী মনে মনে খুশি হয়, কারণ মেহরাব আবার রীতিকে তার বউ হিসেবে চেয়েছে। কারণ অন্য কোনো মেয়েকে যদি সে বিয়ে করতে চাইত তাহলে হয়তো সমস্যা হতো, আর মুরাদ চৌধুরী কখনো অন্য মেয়েকে নিজের বাড়ির বউ হিসেবে মেনে নিতে পারত না। কিন্তু এখন সমস্যা হচ্ছে রীতির বাবা জামশেদ খানকে রাজি করানো। সে কি রাজি হবে মেহরাবের কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে? সকাল হয়ে যায়। মুরাদ চৌধুরী এখন বিভিন্ন জিনিস নিয়ে রীতিদের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। জামশেদের বাড়ির দরজায় কলিং বেল বাজায়। একজন মহিলা এসে দরজা খুলে দেয়। সেটা আর কে হবে? রীতির মা। রত্না বেগম হঠাৎ করে মুরাদ চৌধুরী আর মেহরাবকে দেখে অবাক হয়ে যায়। কি বলবে বুঝতে পারে না। উনি বলেন, আপনি এখানে, আর মেহরাব তুমি এতদিন পর? মুরাদ চৌধুরী বুঝতে পারে এখন নিজেকে শক্ত রাখতে হবে। রত্না বেগমের কথার মধ্যে জামশেদ খান এসে দাঁড়ায় দরজার কাছে। মুরাদ চৌধুরী এতদিন পর নিজের বন্ধুকে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারে নাই। সে গিয়ে জড়িয়ে ধরে জামশেদকে। জামশেদ খান যতই মুরাদ চৌধুরীর ওপর রাগ করে থাকুক না কোনো, এতদিন পর নিজের বন্ধুকে দেখে তার মন গলে যায়। মুরাদ, তুই এতদিন পর, আর সাথে মেহরাব তুমি? কি দরকার এই বাড়িতে আবার অপমান করতে এসেছ আমাদের? দেখ জামশেদ, তোর রাগ করে থাকাটা আমি বুঝতে পারছি, কিন্তু একটু শান্ত হ। তোকে অপমান করতে আসি নাই, বরং তোর যত ইচ্ছা অপমান করার তুই আজকে কর। সব দোষ আমাদের, তাই মাফ চাইতে এসেছি। জামশেদ খান আর মুরাদ চৌধুরী ভিতরে গিয়ে কথা বলতে থাকে। মেহরাব কি করবে বুঝতে পারে না। রীতিও বাড়িতে অন্য মানুষের গলা শুনে বাহিরে আসে, কিন্তু সামনে মেহরাবকে দেখে থমকে যায়। এরপর নিজের বাবার দিকে তাকিয়ে দেখে কি হতে চলছে। তার মাথায় কিছু ঢোকে না। মুরাদ চৌধুরী ওনাকে সব বুঝিয়ে বলে, কিন্তু জামশেদ খান কিছুতেই মানতে রাজি হন না। পরে রত্নন বেগম জামশেদ খানকে ডেকে নিয়ে যায় আড়ালে আর বলে, দেখুন, আপনার রাগ করা ঠিক, কিন্তু একবার নিজের মেয়ের দিকটা ভেবে দেখো। মেহরাব তখন ছোট ছিল, তাই বুঝতে পারে নাই। এখন সে লিতিকে নিজের বউ হিসেবে গ্রহণ করতে চায়। এইটা খারাপ কি? তুমি সব ভুলে সবাইকে মাফ করে দাও। জামশেদ খান একবার তার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখে, এরপর রীতির কাছে যায় আর বলে, রীতিমা, তুমি কি চাও মেহরাবে তোমার জীবনে আবার ফিরে আসুক? যদি তুমি চাও তাহলে তোমার আব্বু তোমার খুশির জন্য সবকিছু মেনে নিতে রাজি, কিন্তু যদি তুমি না করো তাহলে এই বিয়ে কখনো হবে না। আব্বু, তুমি যা বলবে আমার জীবনে তাই হবে। তবে মেহরাবের সাথে বিয়েতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু এই বিয়ে পরীক্ষার পরে হোক, সেটা চাই আমি। জামশেদ খান আর মুরাদ চৌধুরী খুশি হয়ে যায়। তারা মিষ্টিমুখ করে, কিন্তু মেহরাব রীতির দিকে রাগী দৃষ্টিতে দেখে। পরীক্ষার পরে মানে? রীতি জানে মেহরাব তাকে ছাড়া একটুও থাকতে পারবে না। তাহলে এই সবের মানে কি? মেহরাব রীতিকে মেসেজ পায়, পরীক্ষার পরে মানে? বলুন, এক্ষুনি বিয়ে করবেন আপনি? একদম না মন্ত্রীমশাই, বিয়ে তো পরীক্ষার পরে হবে। 2 বছর অনেক অপেক্ষা করেছি আপনার জন্য, এখন আপনার করতে হবে। দেখুন, ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে থাকার কষ্ট কেমন। আচ্ছা, বিয়েটা হতে দেন, পরে মজা দেখাবো। সেটা তো বিয়ের পরে দেখা যাবে। মেহরাব, আপনি আমার জীবনের শুরু থেকে শেষ অবধি থাকবেন। রাতে শেষ প্রহরে শুধু আপনাকে চাই।